জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে একাদশ শ্রেণীতে অর্থাৎ 11 ক্লাসে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে এবং ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নেবে ভেবেছো, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি নেবে ভেবেছো, তাদের জন্য আমি প্র্যাকটিক্যাল সহ, ভূগোলের প্র্যাকটিক্যাল সহ, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ ক্লাস এবং তার এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস আমি আমার এই চ্যানেলে করাবো। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় শাস্ত্ররূপে ভূগোল থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে এবং এই শাস্ত্ররূপে ভূগোলটা থেকে কি কি পড়তে হবে সেই সংক্রান্ত বিষয় সম্পূর্ণ ক্লাস আমরা করব আজকে। তবে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, তবে তোমাদের 11 ক্লাসের প্রথম অধ্যায় থেকে আর পড়তে হবে না। অর্থাৎ এই ক্লাসে তোমরা বুঝতে পারবে কোন কোন বিষয়গুলো এখানে এই চ্যাপ্টারে পড়তে হবে। ঠিক আছে? তাহলে শাস্ত্ররূপে ভূগোল যে চ্যাপ্টার, সেখান থেকে কি কি পড়তে হবে দেখো। আমরা এখান থেকে পড়ব, আমি তোমাদের ক্লাস নেব সম্পূর্ণ এই বিষয়গুলোই। প্রথমে পড়ব আমরা ভূগোলের সংজ্ঞা, তারপরে পড়ব ভূগোলের প্রকৃতি, আসলে ভূগোলটা কি, ভূগোলের শ্রেণী বিভাগ, ভূগোলের যে শাখাসমূহ আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং প্রাকৃতিক ভূগোলের পরিধীয় বিষয়বস্তু সমূহ আলোচনা করব। প্রায় অনেক সময় হবে এই ক্লাসটা। তোমরা যদি এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো তাহলে প্রথম অধ্যায় সম্পর্কে আর কোনো রকম ডাউট থাকবে না। তোমরা মাধ্যমিকে পড়ে এসছো ভূগোল, 6 থেকে পড়া শুরু হয়েছে ভূগোল সাবজেক্টটা। আজকে তোমরা জানবে আসলে ভূগোল বলতে কি বোঝায়, ভূগোল কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, ভূগোলের আর কি কি শাখা আছে ভূগোল সাবজেক্টটার। ঠিক আছে? কেনই বা ভূগোল পড়ব, ভূগোলটা কি করে তৈরি হলো, ভূগোল সাবজেক্টটা একটা শাস্ত্ররূপে কিভাবে তৈরি হলো, তাই চ্যাপ্টারের নাম কি দিয়েছে শাস্ত্ররূপে ভূগোল। এই শাস্ত্ররূপে ভূগোলটা কিভাবে তৈরি হলো, ভূগোলের আসল বিষয়বস্তু কি, ভূগোল কী নিয়ে আলোচনা করে, কেনই বা ভূগোল পড়ব, এই সংক্রান্ত বিষয়ে এই ক্লাসে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কি ভূগোলের সংজ্ঞা। ভূগোলের সংজ্ঞা দেখো, ভূগোলের সংজ্ঞা বলতে কি বোঝায় তোমরা এতদিন তো পড়েছো যে ভূগোল কী নিয়ে আলোচনা করে, আমরা আজকে সেটা খুব ভালো রকমভাবে বুঝব। প্রথমে ইন্ট্রোডাকশন বা শাস্ত্ররূপে ভূগোল বিষয়টা আমি বলি। এইখানে যে জিওগ্রাফি, ভূগোলের ইংরেজি হলো জিওগ্রাফি। জিও মানে পৃথিবী আর গ্রাফি মানে বর্ণনা, অর্থাৎ শুধু যদি শব্দটা হিসাবে তোমরা ভূগোল বিষয়টা বলো কি বিষয় নিয়ে আলোচনা করে, জিও মানে পৃথিবী আর গ্রাফি মানে বর্ণনা, অর্থাৎ পৃথিবীর মধ্যে যাবতীয় যে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঘটনাগুলো ঘটছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে হলো ভূগোল। অর্থাৎ প্রাকৃতিক ঘটনা, সেখানে বৃষ্টিপাত, সেখানে ভূমিধস, সেখানে ভূমিকম্প, সেখানে অগ্ন্যুৎপাত এবং মানবীয় বিষয়বস্তু কি হতে পারে, মানুষের দ্বারা কোন কোন দুর্যোগ বিপর্যয় হচ্ছে, মানুষ কি করে পৃথিবীকে বিভিন্ন বিষয়ে রূপদান করছে, কি করে পরিবর্তন করছে, অর্থাৎ প্রকৃতির সঙ্গে মানুষের একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক মধ্যে থেকে আমরা দেখতে পাই যে মানুষ কোনো না কোনোভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, আবার প্রকৃতি কোনো না কোনোভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে। এই যে বিষয়টা সেইটা আলোচনা করে কি ভূগোল, অর্থাৎ মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক এবং প্রকৃতি কি করে মানুষকে নিয়ন্ত্রণ করছে, এই বিষয়গুলো ভূগোলের বিষয়বস্তু। অর্থাৎ পৃথিবীর ওপর যাবতীয় প্রাকৃতিক ঘটনা এবং মানবীয় ঘটনা আলোচনা করে কি ভূগোল। এখানে আমি একটা সংজ্ঞা দিয়েছি, এখানে দেখো সংজ্ঞা মানে ভূগোল সাবজেক্টটা কি। ভূগোল ইংরেজি প্রতিশব্দ হলো জিওগ্রাফি, জিওগ্রাফি হলো ইংরেজি প্রতিশব্দ। ঠিক আছে? এটি দুটি গ্রিক শব্দ জিও আর গ্রাফোসের মিলনে সৃষ্টি হয়েছে। জিও শব্দের অর্থ হলো ভূমণ্ডল বা পৃথিবী এবং গ্রাফোস শব্দের অর্থ হলো বর্ণনা বা বিবরণ। তাই জিওগ্রাফি শব্দের অর্থ হলো কি আক্ষরিক অর্থে পৃথিবীর বর্ণনা। তাহলে বুঝতে পারলে যে
পৃথিবীর বর্ণনাকে কি বলা হচ্ছে? জিওগ্রাফি। ঠিক আছে, বেশ। এরপরে আমরা আরও যে ভূগোলের সংজ্ঞা কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ভূগোলের সংজ্ঞা, তোমরা এতদিন তো ভূগোল পড়েছো, ভূগোলের সংজ্ঞা আসলে কি? সাধারণভাবে যদি আমি বলি, তোমাদের সামনে উপস্থাপন করি সংজ্ঞা কি, যে ভূগোল হলো এমন একটা সাবজেক্ট যেখানে যে প্রাকৃতিক বিষয়বস্তু এবং মানবীয় বিষয়বস্তুর মধ্যে যে আন্তঃসম্পর্ক তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে, ভূগোল সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। এটা আমার তরফ থেকে একটা সংজ্ঞা তোমাদের বললাম। তোমরা আজকের ক্লাস করে আর কি কি ভূগোলের সংজ্ঞা তোমরা নিজে থেকে একটা বানানোর চেষ্টা করবে। এবার এই যে ভূগোল সাবজেক্টটা একদিনে তো তৈরি হয়নি, বিভিন্ন দার্শনিকদের, বিভিন্ন ভূগোলবিদদের নিরলস প্রচেষ্টায় ভূগোল সাবজেক্টটা ডেভেলপ হয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন। এক এক করে সেই সংজ্ঞাগুলো আমরা পড়ব। ঠিক আছে, প্রথমে একটা সংজ্ঞা দেখো কি বলছে। একটা সাধারণ সংজ্ঞা বলছে যে শাস্ত্রে পৃথিবী বিভিন্ন অংশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের উপাদানগুলির পারস্পরিক আন্তঃসম্পর্ক বিচার বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয়? ভূগোল। ঠিক আছে, অর্থাৎ যে শাস্ত্রে পৃথিবীর বিভিন্ন অংশে প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের উপাদানগুলির পারস্পরিক আন্তঃসম্পর্কের বিচার বিশ্লেষণ করা হয় তা হলো ভূগোল। তাহলে আমরা এখানে কোন দুটো জিনিস পেলাম? একটা পেলাম প্রাকৃতিক বিষয়, আর একটা কি পেলাম? সাংস্কৃতিক বিষয়। সাংস্কৃতিক বিষয় মানে কি? মানবীয় বিষয়। ঠিক আছে, এরপরে আরেকজন ভূগোল দার্শনিক 63 BC অর্থাৎ আজ থেকে প্রায় বহু বছর আগে তার ভূগোলের সংজ্ঞা দিয়েছে একটা বইতে। তার নাম কি? যে জিওগ্রাফিকা। এই জিওগ্রাফিকাতে তিনি কি বলেন? ভূগোল আমাদের শেখায় পৃথিবীর জল ও স্থলের জীব সম্পর্কে, একই সঙ্গে ব্যাখ্যা করে পৃথিবীর বৈশিষ্ট্যগুলিকে। অর্থাৎ স্থলমণ্ডলে এবং জলমণ্ডলে যে জীব প্রজাতির মধ্যে উদ্ভিদ প্রজাতি বা জীব প্রজাতি দুটোই পড়বে, যারা বসবাস করছে তাদের সম্পর্কে আমাদের ধারণা দেয় ভূগোল। আবার একই সঙ্গে কি ব্যাখ্যা করে? একই সঙ্গে পৃথিবীর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ব্যাখ্যা করে। ঠিক আছে, স্ট্রাবোর সংজ্ঞা দেখতে পেলে। তার বইটা ছিল কি? 17টা খণ্ডে বিভক্ত ছিল। বেশ, এরপরে টলেমি কি বলছে? ভূগোল হলো, টলেমি কি বলছে? 90 থেকে 168 খ্রিস্টাব্দে দিয়েছিল। তিনি কি বলেন? এ সায়েন্স অব দ্য আর্ট অফ ম্যাপ মেকিং। ভূগোল হলো একটা বিজ্ঞান যেখানে কি করা হয়? মানচিত্র কি করে তৈরি করা হয় তার কৌশল শেখায় হলো ভূগোল। মানচিত্র অঙ্কন কৌশলের বিজ্ঞান হলো ভূগোল। ঠিক আছে, এরপরে ইমানুয়েল কান্ট তিনি কি বলছেন? ইমানুয়েল কান্ট বলছেন যে ভূগোল হলো স্থানভিত্তিক জ্ঞানের বন্টন। স্থানভিত্তিক জ্ঞানের বন্টন মানে বলতে চাইছে, আমরা জানি যে পৃথিবীর সব জায়গায় সমান নয়। কোথাও কয়লার পরিমাণ বেশি আছে, কোথাও কয়লা একদম নেই, কোথাও অরণ্যের পরিমাণ প্রচুর আছে, কোথাও অরণ্যের পরিমাণ নেই, কোথাও মরুভূমি, কোথাও সমভূমি, কোথাও পাহাড় পর্বত, কোথাও মালভূমি। এই যে বৈচিত্র্যময় পৃথিবী, এই বৈচিত্র্যময় পৃথিবীর কোথায় কোন জিনিসটা অবস্থান করছে সেটা প্রাকৃতিক বিষয় হতে পারে, সেটা মানবীয় বিষয় হতে পারে, সেইগুলোর স্থানভিত্তিক জ্ঞানের বন্টন শেখায়। অর্থাৎ পৃথিবীর মধ্যে যা আছে সেইগুলো কেন এটা এখানে হলো, নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য কেন হলো, তারপরে আমাদের ভারতে কৃষ্ণমৃত্তিকা কোথায় আছে, তারপরে আমাদের ভারতে চিরহরিৎ অরণ্য কোথায় আছে, অর্থাৎ ভারতে নয় সারা পৃথিবীতে চিরহরিৎ কোথায় আছে, তৈগা অরণ্য কোথায় আছে, এই যে বিষয়গুলো স্থানভিত্তিক জ্ঞানের বন্টন আমাদের শেখায় কি? ভূগোল। ঠিক আছে, তাই ইমানুয়েল কান্টের সংজ্ঞাটা খুব সুন্দর সংজ্ঞা, মনে রাখবে যে ভূগোল হলো স্থানভিত্তিক জ্ঞানের বন্টন। স্থানভিত্তিক জ্ঞানের বন্টন মানে কোন কোন বিষয়বস্তুগুলো? একটা প্রাকৃতিক বিষয় অ্যান্ড মানবীয় বিষয়। ঠিক আছে, প্রাকৃতিক বিষয় এবং মানবীয় বিষয়গুলো কোথায় আছে না আছে সেটা সম্পর্কে আলোচনা করে। বেশ, এরপরে কার্ল রিটার একটা সংজ্ঞা দিয়েছেন। কার্ল রিটার কি বলছে? যে কার্ল রিটার মতে তিনি 1779 থেকে 1859 খ্রিস্টাব্দে সংজ্ঞাটা দিয়েছেন। ঠিক আছে, এখানে টলেমি দেখো 90 থেকে 168 খ্রিস্টাব্দ, অনেকটা পরে ভূগোলের সংজ্ঞাটা আরও পাল্টেছে, মানে আরও ডেভেলপ হয়েছে সংজ্ঞাটা। এরপরে কার্ল রিটার যে সংজ্ঞাটা বলবে আরও ভালো করে বলবে। তারপর কার্ল রিটার কি বলছে? ভূগোল হলো শুধুমাত্র অঞ্চল, নদী,
পাহাড় পর্বত, বাণিজ্য পথ প্রভৃতি নামের শুল্ক সংগ্রাহক নয়, শুধুমাত্র এগুলো সংগ্রহ করবে না, শুল্ক সংগ্রাহক নয়, বরং কি করবে, তাদের মধ্যে যে মানুষ ও প্রাকৃতিক আন্তঃসম্পর্কে নিরূপণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ কি বিষয়। মানুষ এবং প্রকৃতির আন্তঃসম্পর্ক, খুব ভালো রকমভাবে শব্দটা মনে রাখবে যে আন্তঃসম্পর্ক, ঠিক আছে, আন্তঃসম্পর্ক সম্পর্কে আলোচনা করবে। অর্থাৎ ভূগোল হলো প্রাকৃতিক ও মানুষ প্রকৃতির আন্তঃসম্পর্ক নিরূপণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বিষয়। আন্তঃসম্পর্ক মানে কি, ইন্টার রিলেশন, একটার সঙ্গে আরেকটা যে সম্পর্ক। ইন্টার রিলেশন, ঠিক আছে। বেশ, আলেকজান্ডার ভন হামবোল্ট কি বলছে সংজ্ঞাতে, যে আলেকজান্ডার ভন হামবোল্ট বলছে যে প্রকৃতি হলো জৈব অজৈব উপাদানের সমস্ত উপাদানের এক জৈবিক সমগ্র, অর্গানিক হোল, এবং ভূগোলের কাজ হলো, ভূগোলের কাজ কি, ভূপৃষ্ঠে অবস্থিত এই জৈবিক সমগ্রের বিভিন্ন উপাদানের আন্তঃসম্পর্কে বর্ণনা করা। এখানেও তিনি কিন্তু মানুষ প্রকৃতির সম্পর্কের কথা সরাসরি বললেন না, কিন্তু তিনি কিন্তু সেই একই কথা বললেন যে মানুষ প্রকৃতির মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক আছে পৃথিবীর মধ্যে, ভূগোল কী করে সেই বিষয়টা আলোচনা করে, ঠিক আছে। এই জন্য হামবোল্টকে কী বলা হয়, প্রাকৃতিক ভূগোলের জনক আখ্যা দেওয়া হয়। মনে রাখবে এই বিষয়টা ইম্পর্টেন্ট, ঠিক আছে। হামবোল্ট হলো, আলেকজান্ডার ভন হামবোল্ট হলো প্রাকৃতিক ভূগোলের জনক, ঠিক আছে। এরপরে 5 নম্বরের একটা সংজ্ঞা কি বলছে, যে রিচার্ড হাডসন তার লেখা নেচার অফ জিওগ্রাফি 1939 খ্রিস্টাব্দে গ্রন্থে কি বলেন, ভূগোল হলো স্থান থেকে স্থানান্তরের বিভিন্ন বিষয়ের বন্টনের পার্থক্য বিশ্লেষণের বিজ্ঞান। স্থান থেকে স্থানান্তরে মানে এক স্থান থেকে অন্য স্থানে গেলে আমরা বিভিন্ন বিষয়ের পার্থক্য দেখি, তাই বলছে ভূগোল হলো স্থান থেকে স্থানান্তরের বিভিন্ন বিষয়ের বন্টনের পার্থক্য বিশ্লেষণের বিজ্ঞান, ঠিক আছে। তাহলে কি দেখলে, যে পৃথিবীর ওপরে যাবতীয় বিষয় সম্পর্কে ভূগোল ব্যাখ্যা করে, সেটা প্রাকৃতিক হতে পারে, মানবীয় হতে পারে। আরেকজন কি বলছে, ডাডলে স্ট্যাম্প, তিনি কি বলছেন, তার লেখা ভূগোলের অভিধান জিওগ্রাফি ডিকশনারি গ্রন্থে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন এইভাবে। তিনি 3টে বিষয় বলেছেন কি, 1 নম্বর, ভূগোল পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনা দেওয়া হয়, পৃথিবীতে যারা মানুষ বসবাস করছে তাদের অধিবাসীদের বর্ণনা দেওয়া হয়। তারপরে বলছে ভূগোল পৃথিবী তথা মানুষের পরিস্থিতি সমূহের বিজ্ঞান, মানুষের কেমন পরিস্থিতি সেই সম্পর্কে বর্ণনা করে। আবার কি বলছে, ভূগোল ভূপৃষ্ঠের বর্ণনা এলাকাসমূহের সম্বন্ধে বিষয়েও আলোচনা করে। অর্থাৎ এইখানে তিনি কি বলছেন, যে পৃথিবীর অধিবাসীদের বর্ণনা করে, পৃথিবী তথা মানুষের কি পরিস্থিতি আছে সেটা সম্পর্কে আলোচনা করে, আর ভূগোল ভূপৃষ্ঠের বর্ণনাও করে এবং এলাকাসমূহের সম্বন্ধ বিষয়ে আলোচনা করে। এলাকাসমূহের সম্বন্ধ মানে কি, পৃথিবীর বিভিন্ন জায়গার সঙ্গে মানুষের একটা সম্পর্ক আছে সেটা আলোচনা করে। ভূপৃষ্ঠের বর্ণনা করে, কেন এই জায়গায় ভূপৃষ্ঠটা এইরকম, এই বিষয়টা আলোচনা করে। তবে তোমরা দেখতে পেলে যে ভূগোলের সংজ্ঞা বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে দিয়েছে, তোমাদের যে বই আছে সেখানে তোমরা পড়বে, সেই ভূগোলের সংজ্ঞাতে প্রায় বেশিরভাগ জায়গায় পাবে কি, মানুষ প্রকৃতির সঙ্গে যে আন্তঃক্রিয়া করে তার ফলে পৃথিবীর মধ্যে যাবতীয় যে ঘটনাগুলো ঘটে সব কিছুই আলোচনা করে ভূগোল। স্থান থেকে স্থানান্তরে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়বস্তু আছে, সেটা প্রাকৃতিক বিষয়, মানবীয় বিষয়বস্তু। কেন সেখানে প্রাকৃতিক বিষয়বস্তু হলো বা মানবীয় বিষয়বস্তুগুলো কেন সেখানে হলো সেইটাও আলোচনা করে ভূগোল। অর্থাৎ ভূগোল 3টে শব্দ বিশেষ করে আলোচনা করে, একটা কি, একটা হলো হোয়াট, ঠিক আছে, 2 নম্বর কি, হোয়ার, আর 3 নম্বর কি, হাউ। অর্থাৎ হোয়াট মানে কি, কোনো একটা প্রাকৃতিক বিষয় কোথায় আছে, ঠিক আছে, কি প্রাকৃতিক বিষয়টা বা মানবীয় বিষয় কি, কোথায় আছে, পৃথিবীর কোথায় আছে, আর হাউ মানে কি, কেন আছে সেখানে বা কিভাবে হলো। এই 3টে প্রশ্নের উত্তর ভূগোল সাধারণভাবে খোঁজে। তোমরা মনে রাখবে হোয়াট, হোয়ার অ্যান্ড হাউ, ঠিক আছে। কি, কোথায়, কেন। কোথাও কোথাও বইতে, অর্থাৎ হাউ মানে এখানে হোয়াইও বলা যেতে পারে, হোয়াই,
WH ওয়ার্ড, এই 3টে শব্দের উত্তর ভূগোল খোঁজে। ঠিক আছে, তাহলে ভূগোলের সংজ্ঞাগুলো কিছুটা বুঝতে পারলে, এবার সব কটা সংজ্ঞাকে যদি মিক্সিং করা হয় তবে কি সংজ্ঞা দাঁড়াচ্ছে, কি সংজ্ঞা দাঁড়াচ্ছে দেখো, যে পূর্বের সংজ্ঞাগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করি, যে শাস্ত্রে অর্থাৎ যে সাবজেক্টে পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক ও মানবীয় উপাদানসমূহের বন্টন কোথায় আছে, প্রাকৃতিক এবং মানবীয় বিষয়, তাদের বিন্যাস কেমন, তাদের আন্তঃসম্পর্ক কেমন, অর্থাৎ আন্তঃসম্পর্কে যৌক্তিক ব্যাখ্যা মানে বোঝায় কি, যে যুক্তি ছাড়া ব্যাখ্যা দেবে না। ঠিক আছে, আর বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা উপস্থাপন করে, তাই হলো ভূগোল। অর্থাৎ প্রাকৃতিক মানবীয় বিষয়বস্তু যেগুলো আছে সেইগুলোর যৌক্তিক ব্যাখ্যা করে, অর্থাৎ লজিক দিয়ে আলোচনা করবে, বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা উপস্থাপন করবে। অর্থাৎ এটা হলো সাধারণভাবে ভূগোলের সংজ্ঞা, তোমরা মনে রাখবে বা খাতায় লিখে রাখবে, বা তোমাদের যে বই কিনেছো সেই বইতেও আছে যে ভূগোলের সংজ্ঞা। ঠিক আছে, ভূগোলের সংজ্ঞা তাহলে আমাদের মিটে গেল। এরপরে আমরা কি পড়ব, ভূগোলের পরিধি, অর্থাৎ ভূগোল কোন কোন বিষয়গুলো নিয়ে পার্টিকুলারভাবে বেশি আলোচনা করে বা পার্টিকুলারভাবে আলোচনাই করে। ঠিক আছে, কি আলোচনা করে। 1 নম্বর আমরা কি দেখব, যে মানুষ প্রকৃতির সম্পর্ক, অর্থাৎ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, প্রকৃতির সঙ্গে মানুষের কি সম্পর্ক আছে। 2 নম্বরে আছে কি, আঞ্চলিক পৃথকীকরণ, অর্থাৎ রিজনাল ডিফারেন্সিয়েশন, পৃথিবীর প্রতিটি জায়গা সমান নয়, কেন সমান নয়, ঠিক আছে, সেই ভিত্তিগুলো আমরা আলোচনা করব, সেই ভিত্তিগুলো জেনে আমরা আলোচনা করব। আর অবস্থান নির্ণয়, অর্থাৎ সেই জায়গাটা কোথায় আছে, কোন একটা প্রাকৃতিক বিষয় কোথায় আছে সেটাকে বলছে অবস্থান নির্ণয়। ঠিক আছে, তাহলে মানুষ প্রকৃতির সম্পর্ক যদি আমরা আলোচনা করতে চাই তাহলে 3টে বিষয় আসে, একটা হলো সম্ভাবনাবাদ, একটা হলো নিয়ন্ত্রণবাদ, একটা হলো সম্ভাবনাবাদ, একটা হলো নব্য নিয়ন্ত্রণবাদ। এই 3টে বিষয়, ঠিক আছে, ভূগোলে একদিনে আসেনি, অনেক কন্ট্রোভার্সি, অনেক তর্ক বিতর্কের পর এই 3টে বিষয় ভূগোলে যুক্ত হয়েছে। এই যে প্রথমে যে নিয়ন্ত্রণবাদ দিয়েছে, সে নিয়ন্ত্রণবাদে কি বলা হয়, নিয়ন্ত্রণবাদে বলা হয় কি, প্রকৃতি হলো সবার ওপরে, প্রকৃতি যা বলবে মানুষকে সেটা মেনে নিতে হবে, অর্থাৎ প্রকৃতি প্রধান। এখানে নিয়ন্ত্রণবাদে কি, প্রকৃতি প্রধান। ঠিক আছে, প্রকৃতি যা বলবে মানুষকে সেটাই করতে হবে। যেমন প্রকৃতি কোথাও পাহাড় তৈরি করে দিয়েছে, মানুষ সেখানে রাস্তা তৈরি করতে পারবে না। এই যে কনসেপ্টটা নিয়ন্ত্রণবাদ, এটার ইংরেজি হলো ডিটারমিনিজম। এটার ইংরেজি কি, ডিটারমিনিজম। এটার ইংরেজি। ঠিক আছে, এই ডিটারমিনিজম মানে কি, প্রকৃতি প্রধান, প্রকৃতির হাতেই, যেমন করে গাড়ির স্টিয়ারিং, মানুষ গাড়ি যেদিকে নিতে চাইবে সেদিকে যাবে, যেমন প্রকৃতিও এখানে মানুষকে যেদিকে নিয়ে যেতে চাইবে মানুষকেও সেভাবে যেতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্রকৃতি মানুষের কার্যকলাপকে, মানুষের জীবনযাত্রাকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করে, এটাকে বলা হয় ডিটারমিনিজম। ভূগোলে বহু আগে এই কনসেপ্টটা ছিল, বহু আগে মানে কি, যে প্রথম পর্যায়ে ভূগোলের নিয়ন্ত্রণবাদ কথাটা ছিল মানুষ প্রকৃতির সম্পর্ক আলোচনা করতে গিয়ে। ঠিক আছে, তাই আমাদের মনে রাখতে হবে নিয়ন্ত্রণবাদ এখানে প্রকৃতি প্রধান, এর ইংরেজি হলো ডিটারমিনিজম। প্রকৃতি যা বলবে মানুষকে সেটাই করতে হবে। ঠিক আছে, সেই সময় কি ছিল না, টেকনোলজি ছিল না। ঠিক আছে, প্রকৃতি প্রধান, আর মানুষ এখানে প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানুষ প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানুষ প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তাহলে এখানে বোঝা গেল যে পাহাড় তৈরি করে রেখেছে, মানুষ রাস্তা বানাতে পারবে না, নদী তৈরি হয়েছে, মানুষ ব্রিজ তৈরি করতে পারবে না। অর্থাৎ যখন মানুষের টেকনোলজি ছিল না তখন এই যে ভাবনা চিন্তাটা ভূগোলের মানুষ প্রকৃতি সম্পর্ক নিয়ে এটা এসেছিল। এরপরে যখন মানুষের কাছে টেকনোলজি ডেভেলপ হলো তখন মানুষ নদীর ওপর দিয়ে ব্রিজ বানিয়ে দিচ্ছে, পাহাড় কেটে রাস্তা বানিয়ে দিচ্ছে, মানুষ যা ইচ্ছা তাই করছে প্রকৃতিকে নিয়ে। তাহলে এখানে কি হবে, মানুষই প্রধান হবে, মানুষই প্রধান।
ঠিক আছে, মানুষ নদীতে বাদ দিয়ে যা খুশি তাই করছে, কোনো অসুবিধা নেই, প্রকৃতি কিছু করতে পারছে না, মানুষই এখানে স্টিয়ারিং হাতে ধরে আছে, মানুষ যেভাবে নিয়ে যাবে প্রকৃতিকেও সেভাবে প্রকৃতিও সেইভাবে যাবে, এইরকম ভাবনা চিন্তাকে বলা হয় কি সম্ভাবনাবাদ। এটাকে ইংরেজিতে বলা হয় পসিবিলিজম। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা হয় পসিবিলিজম। এখানে মানুষই প্রধান। কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে মানুষ ব্রিজ তৈরি করছে, ঠিক আছে মানলাম, মানুষ বড় বড় বিল্ডিং তৈরি করছে পাহাড়ি অঞ্চলে, সব কিছুই মানলাম, মানুষ যা খুশি তাই করছে প্রকৃতি নিয়ে। কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল যে মানুষ যদি কোনো একটা পাহাড়ি অঞ্চলে, ভূমিকম্প প্রবণ অঞ্চলে ব্রিজ তো দিয়ে দিল, ব্রিজ তৈরি করলো, নদীতে বাঁধ দিল, কিন্তু একটা টাইমে দেখা গেল কি একটা ভূমিকম্প যদি আসে, 6,000 কোটি টাকা দিয়ে যে বাঁধ তৈরি করলো, সে বাঁধটা ব্যাস ভেঙে গেল। তখন ভূগোলবিদ বা দার্শনিক যারা আছে তাদের মধ্যে একটা চিন্তা ফেলে যে প্রকৃতিকে যেমন তেমন করে মানুষ ব্যবহার করতে পারে না, তাই প্রকৃতিকে অবহেলা করে মানুষ যদি কোনো কিছু তৈরি করেও সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। তাই সম্ভাবনাবাদের ধারণাটা পাল্টে গিয়ে নতুন একটা ধারণা হলো, সেটাকে বলা হয় কি নব্য নিয়ন্ত্রণবাদ। নব্য নিয়ন্ত্রণবাদের ধারণা দিয়েছিল গ্রিফথ টেলর। মনে রাখবে এইখানে টেলর এই ধারণাটা দিয়েছিল। টেলর ধারণাটা কি, তিনি বলছেন যে প্রকৃতি কিছু কিছু জায়গায় রেড লাইট রেখে দিয়েছে, তাই মানুষ যতই টেকনোলজি নিয়ে যাক, যতই কিছু করুক, সেই প্রকৃতির সেই নিয়মকে পাল্টাতে পারবে না, মানুষ সেখানে কোনো কিছু করতেই পারবে না, মানুষ সেখানে কোনোভাবেই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই তিনি বলেছেন রেড লাইটের মতো, যেমন ট্রাফিক সিগনালে লাল লাইট জ্বলে গেলে মানুষ আর যায় না, সেই জায়গায় স্টপ হয়ে যায়, তেমন প্রকৃতিও কিছু কিছু জায়গায় রেড লাইট করে রেখেছে, তাই মানুষের উচিত নয় সেই জায়গাটা প্রকৃতিকে উপেক্ষা করে কোনো কিছু করা। কিন্তু তিনি এটাও বলেছেন যদি করেও ফেলে মানুষ প্রকৃতিকে উপেক্ষা করে, সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। তাই এই নব্য নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদ দুটোকে মিক্সিং করে মোটামুটি করে বলা আছে। আর কি বলেছে গ্রিফথ টেলর, তিনি বলেছেন প্রকৃতি সবুজ লাইট রেখে দিয়েছে কোথাও কোথাও, সেইখানে মানুষকে বুঝতে হবে যে হ্যাঁ, আমি যদি এখানে কোনো কিছু করি কোনো দিন নষ্ট হবে না, তাই গ্রিন লাইট থাকলে সেখানে প্রকৃতিকে মানুষ যেমন তেমন করে ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নেই। আবার তিনি ইয়েলো লাইটের কথা বলেছেন যে প্রকৃতি কিছু কিছু জায়গায় ইয়েলো লাইটও করে রেখেছেন, সেখানে কি ট্রাফিক সিগনালে ইয়েলো লাইট হলে যেমন ধীরে ধীরে যায়, তেমন মানুষকেও কোনো একটা জায়গায় যদি ইয়েলো লাইট থাকে, মানে প্রকৃতি সেইখানে যদি সম্ভাবনা তৈরি করে রেখেছে, সম্পূর্ণরূপে নয়, মানুষ ধীরে ধীরে করুক, বড়সড় না করুক, কিছুটা প্রকৃতিকে মেনে করুক, তবে দীর্ঘস্থায়ী হবে। তাই নব্য নিয়ন্ত্রণবাদে বলা হয় কি যে স্টপ অ্যান্ড গো। মনে রাখবে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম। স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম অর্থাৎ যেখানে স্টপ আছে সেখানে দাঁড়িয়ে যাও, যেখানে গো অর্থাৎ গ্রিন লাইট আছে সেখানে যাও, কোনো অসুবিধা নেই। তাই এই তিনটে শব্দ তোমরা অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় আসার চান্স খুব বেশি। যেখানে প্রকৃতি সবথেকে বেশি প্রধান সেটা হলো নিয়ন্ত্রণবাদ, যেটা আগের ধারণা ছিল। সম্ভাবনাবাদকে বলা হয় পসিবিলিজম, মানুষই প্রধান, কিন্তু মানুষ প্রকৃতিকে উপেক্ষা করে কিছু কাজ করলে দীর্ঘস্থায়ী হয় না, এটা মনে রাখবে। আর নব্য নিয়ন্ত্রণবাদ ধারণা দিয়েছিল টেলর, যেটাকে বলে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম। ট্রাফিক সিগন্যালের সঙ্গে তুলনা করেছে, প্রকৃতি কিছু সম্ভাবনা করে রেখেছে, সেখানে মানুষ কাজ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রকৃতি যেখানে রেড লাইট রেখে দিয়েছে, যেখানে বারণ করে রেখেছে, কিছু ইন্ডিকেশন করে রেখেছে, সেখানে যদি মানুষ উপেক্ষা করে কিছু কাজ করে সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। ঠিক আছে, এবার এই যে শব্দগুলো বললাম, এই শব্দগুলোর মধ্যে একটা ভার্সেস আছে। ঠিক আছে, ভার্সেস মানে বলতে চাইছি যে কিছু একটা সময় এই নিয়ন্ত্রণবাদ ভার্সেস সম্ভাবনাবাদ, অর্থাৎ এই যে দুটো কনসেপ্ট প্যারালালি চলছিল কিছুদিন, দার্শনিকদের মধ্যে প্রচুর দ্বন্দ্ব হচ্ছিল যে নিয়ন্ত্রণবাদ সম্ভাবনাবাদ কোনটা ঠিক কোনটা ভুল। তাই এই যে দুটো শব্দ যখন একসঙ্গে, বা দুটো শব্দ নয়, বিশেষ করে দুটো কনসেপ্ট ধারণা একসঙ্গে প্যারালালি চলছিল, যেটাকে বলা হয় কি দ্বৈতবাদ বা ডুয়ালিজম। ঠিক আছে, ভূগোলের কোনো একটা কনসেপ্ট বা ধারণা প্যারালালি যখন চলে,
যেটা এখনও অ্যাকসেপ্ট করা হয়নি সম্পূর্ণরূপে, তখন সেই বিষয় দুটোকে একত্রে কি বলা হয়? ডুয়ালিজম বা দ্বৈতবাদ। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট একটা প্যারাডাইম তৈরি করেছিল। প্যারাডাইম মানে বলতে চাইছে একটা নতুন ধারণা, চিন্তাভাবনা তৈরি হয়েছিল দার্শনিক মহলে, যেটাকে বলা হয় কি? দ্বৈতবাদ। দুটোই মানুষ প্রকৃতিকে নিয়ে আলোচনা করছিল, কিন্তু তাই এটাকে কি বলা হয়? দ্বৈতবাদ। মানুষ প্রকৃতির সম্পর্ক নিয়ে এই নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদ অনেক দিন দার্শনিকদের মধ্যে একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস ছিল, তাই এটা হয়ে গেছে কি? দ্বৈতবাদ ভার্সেস, অর্থাৎ দ্বৈতবাদ। এইটা সম্পূর্ণরূপে গ্রহণ করা যাচ্ছে না, এটাও সম্পূর্ণরূপে গ্রহণ করা যাচ্ছে না, তখন এটাকে বলা হবে কি? ডুয়ালিজম বা দ্বৈতবাদ। ঠিক আছে, বোঝা গেল? মানুষ প্রকৃতি সম্পর্কে এই তিনটে কথা মনে রাখবে বিশেষ করে। এরপরে আছে ভূগোলের পরিধির মধ্যে আছে আঞ্চলিক পৃথকীকরণ। আঞ্চলিক পৃথকীকরণ মানে কি বোঝায়? আঞ্চলিক পৃথকীকরণ বলতে বোঝায় যে তুমি পড়ে এসছো মাধ্যমিকে, মনে করো যে ভারতের মাটির মধ্যে তোমরা কি কি পড়েছিলে? কোথাও আছে ভারতের, কোথাও আছে কি? কৃষ্ণ মাটি, তাই না? ভারতের মহারাষ্ট্র, গুজরাট, এখানে আছে কৃষ্ণ মাটি। তারপর ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ছিল ল্যাটেরাইট মাটি। এই যে মাটির যে ভাগগুলো তোমরা পড়েছিলে, এই যে ভাগটা না করলে তোমরা তো বুঝতেই পারতে না যে কোথায় কোন মাটি আছে ভারতে। তারপর তোমরা আরও একটা ভাগ পড়েছিলে যে অরণ্যের, অর্থাৎ ভারতের স্বাভাবিক উদ্ভিদের যে ভাগ, সেটাও পড়েছিলে। সেই যে বিষয়টা ভাগ করা হলো প্রাকৃতিক বিষয়গুলোকে, সেটাকে বলা হচ্ছে কি? আঞ্চলিক পৃথকীকরণ। অর্থাৎ পৃথিবীর প্রাকৃতিক বিষয় এবং মানবীয় বিষয়গুলো আলাদা আলাদা আছে, আর সেইটা যখন পৃথক করা হবে, একে অপরের থেকে আলাদা করা হবে, একটা বাউন্ডারি টানা হবে, তখন সেটাকে বলা হয় কি? আঞ্চলিক পৃথকীকরণ। অর্থাৎ ভূগোলের আরেকটা কাজ কি? যে আঞ্চলিকভাবে কোনো একটা প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলো কি করা? পৃথকীকরণ করা। তোমরা জনসংখ্যার ক্ষেত্রেও পড়েছিলে, জনঘনত্ব তোমরা পড়েছিলে যে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এই জায়গাগুলোতে বেশি, আবার অরুণাচল প্রদেশে জনঘনত্ব সবথেকে কম। একটা তোমরা কালার দিয়ে ম্যাপ করেছিলে, সেইটাও একটা কি? আঞ্চলিক পৃথকীকরণও বলা যেতে পারে। ঠিক আছে, তারপর তোমরা ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ পড়েছিলে। 5টা ভূপ্রাকৃতিক বিভাগ আছে। উত্তরের পার্বত্য অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চল, গাঙ্গেয় অর্থাৎ ব্রহ্মপুত্র সিন্ধু সমভূমি অঞ্চল, তারপর আছে উপদ্বীপীয় মালভূমি ভারত, তারপর উপকূলীয় সমভূমি অঞ্চল, তারপরে ছিল মরু অঞ্চল, তাহলে তারপর ছিল দ্বীপ অঞ্চল। তাহলে এই যে ভাগগুলো করেছিলে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, এইটাকে কি বলা হচ্ছে? আঞ্চলিক পৃথকীকরণ। অর্থাৎ ভূগোলের আর একটা কাজ কি? সারা পৃথিবীতে প্রাকৃতিক এবং মানবীয় বিষয়বস্তুগুলো কোথায় কি আছে না আছে, তার মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করার সঙ্গে সঙ্গে আঞ্চলিকভাবে পৃথকীকরণ করবে। ঠিক আছে, তারপরে 3 নম্বর পরিধি দিয়েছে অবস্থান নির্ণয়। অবশ্যই ভূগোলের আরেকটা কাজ কি? অবস্থান নির্ণয় করবে। অবস্থান মানে বলতে চাইছে যে প্রাকৃতিক বিষয় কোথায় আছে, মানবীয় বিষয় কোথায় আছে, এ সম্পর্কিত বিষয়টাকে কি বলছে? মানবীয় অবস্থান নির্ণয়। যেমন আমরা পড়লাম যে কি আছে, যেমন বললাম যে কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা আছে মহারাষ্ট্রে, একটা অবস্থান নির্ণয় করলাম। তারপর ভারতের কোথায় আখ চাষ ভালো হয়, একটা অবস্থান নির্ণয় করলাম। তারপরে সারা পৃথিবীর মধ্যে কোথায় পম্পাস তৃণভূমি আছে, সেটা আমরা পড়লাম। অর্থাৎ কোনো একটা স্থানের, কোনো একটা বিশেষ অঞ্চলের বা যে কোনো অঞ্চলের একটা আমরা অবস্থান জানছি। ঠিক আছে, ভূগোলের পরিধি এইটাই যে অবস্থানও নির্ণয় করে কোন বিষয়গুলো? প্রাকৃতিক এবং মানবীয় বিষয়গুলো। ঠিক আছে, পৃথিবীর কোথায় আছে বা কোনো একটা অঞ্চলে কোথায় আছে। তাহলে ভূগোলের পরিধি আমরা বুঝতে পারলাম ভূগোল কী নিয়ে আলোচনা করে। এতদিন ভূগোল পড়তে, কিন্তু ভূগোল কী নিয়ে আলোচনা করে সেটা তোমাদের এই 11 ক্লাসে যারা ভূগোল নিয়েছো তারা জেনে গেলে। ঠিক আছে, বেশ, তাহলে ভূগোলের পরিধি জানলাম। এবার আমরা কি জানবো? যে ভূগোল কেন পড়ব? ভূগোল কেন পড়বে তোমরা? ভূগোল পড়লে কী বা হবে? সেইটার মধ্যে প্রথমে দিয়েছে কি? যে বৈচিত্র্যময় আমাদের পৃথিবী, তোমরা সবাই জানো যে বৈচিত্র্যময় প্রাকৃতিক এবং মানুষ প্রচুর আছে, প্রকৃতিরও কিছু বৈচিত্র্য আছে, মানুষেরও কিছু বৈচিত্র্য আছে, তাই না? এই যে প্রকৃতি এবং মানুষের যে বৈচিত্র্যতা এবং প্রকৃতির সঙ্গে মানুষের কি সম্পর্ক, সেই সম্পর্ক জানতে গেলে তোমাকে ভূগোল পড়তে হবে। অবশ্যই ভূগোল পড়লে তোমরা জানতে পারবে যে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কি। আমরা একটু আগে বললাম প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক আলোচনা করতে গেলে আমাদের নিয়ন্ত্রণবাদ, সম্ভাবনাবাদ এবং নব্য নিয়ন্ত্রণবাদ বা নব্য সম্ভাবনাবাদ পড়তে হবে। ঠিক আছে, তাহলে তোমরা ভূগোল পড়লে ওই 3টে কনসেপ্ট জানলে, যে
নিয়ন্ত্রণবাদ কি, সম্ভাবনাবাদ কি, তারপরে নব্য নিয়ন্ত্রণবাদ কি। বেশ, এরপরে বলছে কি স্থানভেদে পরিবর্তনশীল সমস্ত প্রাকৃতিক ঘটনাবলীর কারণ অনুসন্ধানের উদ্দেশ্যে। আমরা জানি যে স্থানভেদে সব জায়গায় ঘটনা সমান হয় না, প্রাকৃতিক ঘটনা স্থানভেদে সমান হয় না। যেমন কিছুদিন আগে মায়ানমারে ভূমিকম্প হলো, আমাদের কেন এখানে হলো না? মায়ানমারে এত ক্ষয়ক্ষতি হলো, আমাদের এখানে হলো না। তাহলে পৃথিবীতে নিরন্তর কোনো না কোনো প্রাকৃতিক ঘটনা ঘটেই চলেছে। কোথাও অগ্নুৎপাত হয়, কেন আমাদের এখানে হয় না? ঠিক আছে, কেন আমাদের এখানে অগ্নুৎপাত হয় না? এত ভূমধ্যসাগরে আলোকস্তম্ভ বলা হয় স্ট্রম্বোলিকে, তাহলে সেইখানে আগ্নেয়গিরি থেকে আলোকস্তম্ভ হয়ে গেল, চারপাশে আলো ছড়িয়ে গেল। আমাদের ভারতের কোনো আগ্নেয়গিরি তেমন নেই কেন? ব্যারেন আছে, যেটা মাঝে মাঝে ফাটে, মাঝে মাঝে বন্ধই থাকে, কিন্তু কিছু কিছু আগ্নেয়গিরি আছে কন্টিনিউ ফাটছে। ঠিক আছে, তাই এই যে পৃথিবীর স্থানভেদে এত কিছু প্রাকৃতিক বিষয়গুলো, যে পরিবর্তনশীল প্রাকৃতিক বিষয়গুলো আছে, সেইগুলো কারণ অনুসন্ধান করছি আমরা। ঠিক আছে, প্রাকৃতিক এবং মানবীয় বিষয়বস্তু যে ঘটনাগুলোর কারণ অনুসন্ধান করছি। আর এই কারণ অনুসন্ধান করছি কেন? ভূগোল পড়ছি সেই কারণে। তাই ভূগোল অধ্যয়নের প্রয়োজনীয়তা আমরা কি বুঝতে পারলাম, যে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক যে বিষয়গুলো কেন ঘটছে সারা পৃথিবীতে, সব জায়গায় কেন ঘটছে না, সেটা যদি তুমি জানতে চাও তার জন্য ভূগোল পড়তে হবে। তারপরে 3 নম্বর বলছে সময়ের সঙ্গে সঙ্গে সংঘটিত পরিবর্তনগুলি বোঝার জন্য। আমাদের পৃথিবীতে সময়ের সঙ্গে সঙ্গে যেমন কিছুটা জলবায়ু পরিবর্তন হয়েছে, চাষবাসের পরিবর্তন হয়েছে, চাষবাসে মানে মানবীয় বিষয়গুলো পরিবর্তন হয়েছে, তারপরে প্রাকৃতিক বিষয়গুলো পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনটা অর্থাৎ ডাইনামিক, আমাদের পৃথিবীর ডাইনামিক, কিছু না কিছু চেঞ্জেস ডেলি হচ্ছেই। সেই চেঞ্জেসগুলো জানার জন্য আমাদের ভূগোল পড়তে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টায়, প্রাকৃতিক বিষয়বস্তুগুলো পাল্টায়। কোনো একটা অঞ্চলে প্রচুর বৃষ্টি হতো, সেখানে বৃষ্টির পরিমাণ কেন কমলো? কোনো একটা জায়গায় ভালো চাষবাস হতো জমিতে, জলবায়ু পরিবর্তনের জন্য হয়তো সেখানে চাষবাস ভালো হচ্ছে না। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনগুলো যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে ভূগোল পড়তে হবে। অর্থাৎ ভূগোল তোমাকে এই শিক্ষা দেবে যে ভূগোল পড়লে তুমি প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করছে, মানুষ প্রাকৃতিক পরিবেশকে কীভাবে নিয়ন্ত্রণ করছে, যার জন্য পৃথিবী পরিবর্তন হচ্ছে, পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে, পৃথিবীর অনেক কিছু পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনগুলো তোমাকে বুঝতে গেলে আমাদের ভূগোল পড়তে হবে। তাহলে ভূগোল অধ্যয়ন কেন প্রয়োজন সেটা আমরা বুঝতে পারলাম। বেশ, তারপরে আরেকটা কারণ কি দিয়েছে, যে স্থানভিত্তিক কি দিয়েছে কারণ, ভূগোল কেন পড়ব? স্থানভিত্তিক ও সময়ভিত্তিক পরিসরে এই ধরনের বিভিন্নতা সৃষ্টির জন্য ভৌগোলিক কারণগুলো ব্যাখ্যা করার জন্য ভূগোল পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ স্থানভিত্তিক ও সময়ভিত্তিক, সব স্থানে অগ্নুৎপাত হয় না, সব স্থানে কেন ভূমিকম্প হয় না, সময় ভিত্তিতে সব স্থানে কোনো ঘটনা কেন হয় না, কেরালাতে কেন বর্ষা আগে আসে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বর্ষা তার 9 দিন বা 15 দিন পরে কেন আসে, এই যে বিষয়গুলো স্থানভিত্তিক সময়ভিত্তিক পরিসরে এই যে প্রাকৃতিক বিষয়গুলো যে পরিবর্তন হচ্ছে, বিভিন্নতা হচ্ছে, সেই বিষয়গুলো জানার জন্য ভূগোল আমাদের পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে আমরা কি জানব? ভূগোলের প্রকৃতি। ঠিক আছে, ভূগোল আসলে ন্যাচারাল সায়েন্স। ঠিক আছে, এটা কি বলা হয়? ন্যাচারাল সায়েন্স। প্রাকৃতিক বিজ্ঞান মানে কি? ন্যাচারাল সায়েন্স। তারপর আছে সমাজবিজ্ঞান মানে কি? সোশ্যাল সায়েন্স। সাংশ্লেষিক বিষয় মানে কি? সিনথেসিস। সিনথেসিস। গতিশীল মানে কি? ডাইনামিক। ডাইনামিক সাবজেক্ট। প্রায়োগিক বিষয় মানে কি? প্র্যাকটিক্যালি। আর স্থানিক বিষয় মানে কি? লোকেশনাল। তাহলে এই যে ভূগোলের প্রকৃতি আমরা কি দেখছি, যে প্রাকৃতিক বিজ্ঞানও বলা হচ্ছে, সমাজবিজ্ঞানও বলা হচ্ছে, সাংশ্লেষিক বিষয়ও বলা হচ্ছে। তাহলে এই যে এই রকম কেন বলছে ভূগোলকে, সেইটা আমি বলছি, শোনো। দেখো, প্রাকৃতিক বিজ্ঞান মানে কি বোঝায়? যে ভূগোলের যে বিষয়গুলো আলোচনা করে সেইগুলোর একটা লজিক আছে। যেমন ভূমিকম্প কেন হয় বা বৃষ্টি কেন হয়, এর পেছনে কোনো রকমভাবেই অন্য কোনো কিছু কারণে একটা প্রাকৃতিক কারণ আছে, অর্থাৎ লজিক আছে এর পেছনে। ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলো আছে, মানুষ প্রকৃতির যে সম্পর্ক আছে, এর ভেতরে একটা লজিক আছে। তাই এটাকে কি বলা হয়? ন্যাচারাল সায়েন্স। ঠিক আছে, এটা কোনো
এই মতে বলা হচ্ছে কি একটা প্রাকৃতিক বিজ্ঞান, যেটা একটা লজিক দিয়ে কোনো জিনিসপত্রগুলো কি করে আলোচনা করে, লজিক। ঠিক আছে, লজিক থাকে এর পেছনে। ভূমিকম্প হওয়ারও লজিক থাকে, সুনামি হওয়ার পেছনে লজিক থাকে। মানুষ প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়েও আমরা লজিক খুঁজে পাই। তাই ভূগোলের প্রথম প্রকৃতি কি প্রাকৃতিক বিজ্ঞান। ঠিক আছে, প্রকৃতি বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্স, বোঝা গেল। এরপরে আছে 2 নম্বর সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান কি? ভূগোলে আমরা জানি যে মানবীয় পরিবেশ অর্থাৎ মানুষ সম্পর্কে আলোচনা করে। এবার মানুষ সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার আলাদা আলাদা। ঠিক আছে, এবার বিহেভিয়ার আলোচনা করতে গেলে তো আর লজিক দেওয়া যাবে না। কেন একটা ধর্মে নিষিদ্ধ কোনো বস্তু আছে, কেন আর একটা ধর্মে নিষিদ্ধ বস্তু আছে, অর্থাৎ ধর্ম বিশেষে কিছু নিষিদ্ধ বিষয় আছে, তাহলে সেইটা তো আর কোনো লজিক নেই, কেন নিষিদ্ধ আছে। তাহলে এই যে লজিক খুঁজে পাওয়া যায় না মানুষের বিষয়বস্তুগুলো আলোচনা করতে গেলে, তাই ভূগোল মানুষের বিষয়েও তো আলোচনা করে। তাই এদিক থেকে বলা যেতে পারে একটা কি সমাজ বিজ্ঞান, অর্থাৎ সামাজিক পরিবেশ সম্পর্কে আলোচনা করে মানুষের। সেই সামাজিক পরিবেশের কোনো ঘটনাকে লজিক দিয়ে আলোচনা করতে পারে না, নো লজিক। ঠিক আছে, এখানে কোনো লজিক নেই, নো লজিক, কোনো লজিক দিয়ে আলোচনা করতে পারে না। ওই যে লজিক দিয়ে আলোচনা করতে পারে না কীভাবে, যে কোনো একটা ধর্মে নিষিদ্ধ জিনিস আছে, আর একটা ধর্মে সেইটা নিষিদ্ধ জিনিস নয়, কেন নয়, আবার সেই ধর্মে আরেকটা নিষিদ্ধ জিনিস, এর পেছনে কোনো লজিক নেই। মানুষের বিহেভিয়ারকে কোনো রকমভাবে কোনো লজিক দিয়ে আলোচনা করা যায় না। ভূগোল কিন্তু মানবীয় পরিবেশ বা মানুষের সাংস্কৃতিক পরিবেশ নিয়েও আলোচনা করে। তাই ভূগোল এই দিক থেকে কি সমাজ বিজ্ঞান। ঠিক আছে, 3 নম্বর বলেছে সাংশ্লেষিক বিজ্ঞান, সিনথেসিস মানে বলতে চাইছে এখানে যে আমরা একটু আগে বললাম যে ভূগোল কি আলোচনা করে, মানুষ প্রকৃতির আন্তঃসম্পর্ক যখনই আসবে, তাই সম্পর্ক বিশ্লেষণ করতে গেলে যে অনেক কটা বিষয় একসঙ্গে চলে আসে। প্রাকৃতিক বিজ্ঞানও চলে আসে, জীবন বিজ্ঞানও চলে আসে, সমাজ বিজ্ঞানও চলে আসে, অর্থাৎ সবকটা একটা মিক্সিং চলে আসে। তাই এটাকে কি বলা হয়, সাংশ্লেষিক বিষয় বলা হয়। বোঝা গেল যে সিনথেসিস অর্থাৎ ভূগোলের কোনো একটা প্রাকৃতিক পরিবেশের বিষয় শুধু আলোচনা করতে গিয়ে প্রাকৃতিক পরিবেশে আলোচনা করবে না, সেখানে মানবীয় বিষয়ও ঢুকে যাবে, সেখানে সমাজবিজ্ঞানও ঢুকে যাবে, সেখানে জীবন বিজ্ঞানও ঢুকে যাবে, অনেক কিছু সাবজেক্ট ঢুকে যাবে এখানে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে কোনো একটা বিষয় ব্যাখ্যা করা হচ্ছে। ঠিক আছে, যেমন উদাহরণ হিসাবে বলতে পারি যে মানুষ কাশ্মীরে কেন মোটা পোশাক পরে। ঠিক আছে, শীতের হাত থেকে বাঁচার জন্য পরে। তাহলে এই যে মানুষ যে মোটা জামা কাপড় পরে শীতের হাত থেকে বাঁচার জন্য, সেটার আমরা লজিক হিসাবে দিলাম কি শীত ছিল বলে। তাহলে মানুষের একটা বিহেভিয়ার কি মানুষ পোশাক পরে, বুঝলাম। কিন্তু কেন পরে পোশাক, কারণ সেখানে প্রাকৃতিক বিষয়বস্তু আলাদা, সেখানে প্রচণ্ড ঠান্ডা। তাহলে এখানে মানুষের বিহেভিয়ার এলো মোটা পোশাক পরে, কিন্তু আবার এখানে কি চলে এলো, প্রাকৃতিক বিজ্ঞানও চলে এলো যে প্রচণ্ড ঠান্ডার জন্য এখানে মানুষ এরকম উলের পোশাক পরে। তারপর খাদ্যের যে মানে ফুড হ্যাবিট, সেটাও কিছু কিছু জায়গায় আলোচনা করতে গেলে প্রাকৃতিক পরিবেশও চলে আসে। মানুষ যেখানে ঠান্ডার প্রদেশ থাকে সেখানে মানুষ কিছুটা পরিমাণে অ্যালকোহল খায় যাতে শরীর গরম থাকে। তাহলে কেন অ্যালকোহল খায়, সেটা মানুষের একটা বিহেভিয়ার চলে এলো, যেটা সমাজবিজ্ঞানের মধ্যে পড়ছে। আবার কেন খাচ্ছে, ঠান্ডার জন্যে। তাহলে এই যে প্রাকৃতিক বিজ্ঞানও চলে এলো, আবার মানবীয় বিষয়ে চলে এলো। তাহলে এই দুটোর মধ্যে একটা কি চলে, সিনথেসিস হয়ে গেল, অর্থাৎ মিশ্রিত হয়ে গেল। তাই এটাকে কি বলা হচ্ছে, ভূগোলকে সাংশ্লেষিক বিষয়ও বলা হচ্ছে। ঠিক আছে, 4 নম্বর বলছে ডাইনামিক সাবজেক্ট বা গতিশীল বিজ্ঞান। আমরা যে ভূগোলের বিষয়বস্তুগুলো আজকে আলোচনা করছি বা আজ থেকে 50 বছর আগে আলোচনা করা হতো, সেইটা এখন চেঞ্জ হয়ে গেছে, বা আজকে আমরা যেটা আলোচনা করছি ভবিষ্যতেও চেঞ্জ হয়ে যাবে। তাই ভূগোলের যে বিষয়বস্তুগুলো সেগুলো এক একটা কী হয়, চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তাই এটাকে কি বলছে, গতিশীল বিজ্ঞান। ভূগোলে আগে 5 সংস্থান তত্ত্ব ছিল না, নতুন করে আবিষ্কার হয়েছে 1950 সালে। তখন 5 সংস্থান তত্ত্ব আলোচনা করা হচ্ছে। আর 5 সংস্থান তত্ত্ব যেই এসছে, ভূগোলে যে অগ্নুৎপাত কেন হচ্ছে, ভূমিকম্প কেন হচ্ছে, আরও যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারছে। তাই এটাকে কি বলা হচ্ছে, গতিশীল বিজ্ঞান। অর্থাৎ 5 সংস্থান তত্ত্ব ঢুকে ভূগোলকে আরও কী করলো, পরিপূর্ণ করলো, একটা গতিশীল সাবজেক্টে পরিণত করলো। ঠিক আছে, ভূগোলে এখন নারীবাদী ভূগোলও আলোচনা করা হয়, তারপর কল্যাণমূলক ভূগোলও আলোচনা করা হয়, অর্থাৎ মানুষের কল্যাণ কী করে করা যায়। নারীবাদী ভূগোলে ফেমিনিজম, ঠিক আছে, সেখানে নারীদের অধিকার নিয়ে আলোচনা করা। এই যে ভূগোলের যে পরিসর, এই যে ভূগোলের যে পরিধি, সেটা বেড়েছে। ঠিক আছে, দিন দিন বেড়েছে।
নতুন নতুন ব্রাঞ্চ বা নতুন নতুন শাখা যুক্ত হয়েছে, তাই এটাকে কি বলা হয়? গতিশীল বিজ্ঞান। এটা একটা স্ট্যাটিক সাবজেক্ট নয়, স্থির নয়। নতুন নতুন জিনিস মানুষের প্রয়োজন হচ্ছে, নতুন নতুন জিনিস মানুষ লজিক দিয়ে বিচার করছে। ঠিক আছে, তারপর বলেছে প্রায়োগিক বিষয়। প্রায়োগিক বিষয় মানে কি? প্র্যাকটিক্যালি তুমি যেটা থিওরিতে পড়লে, যে তুমি পড়লে যে দার্জিলিংয়ে ভূমিধস হয়। এবার দার্জিলিংয়ে ভূমিধস হয় তোমরা 9-এর বইতে পড়েছো বা 10-এর বইতে পড়েছো, ভূমিধসের কারণ বা যাই হোক। তাহলে এই ভূমিধসের কারণ তোমরা পড়েছো। এবার দার্জিলিংয়ে গিয়ে তোমরা যদি সচক্ষে দেখো সেটা হয়ে যাবে কি? প্রায়োগিক বিষয় বা প্র্যাকটিক্যালি অর্থাৎ ভূগোল একটা কি? প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যেটা বইতে পড়া হয় সেটা ফিল্ডে ভিজিট করে সেটা উপলব্ধিও করা হয়। ঠিক আছে, বোঝা গেল যে তোমরা বইতে পড়েছো হিমালয় পর্বত সৃষ্টির কারণ। এবার হিমালয় পর্বত সৃষ্টির কারণ পড়ে নিয়েছে। এবার হিমালয় পর্বত সচক্ষে দেখতে গেলে তোমাকে যেতে হবে উত্তর ভারতে। তাহলে হিমালয় পর্বতের কতগুলো ভাগ পড়েছো, সেই ভাগগুলো বইতে পড়লে আবার তোমরা সচক্ষে দেখতে গেলে, এই যে সচক্ষে দেখলে, হাতে কলমে কোনো কিছু করলে, সেটাকে বলা হয় কি? প্রায়োগিক অর্থাৎ প্র্যাকটিক্যালি। ঠিক আছে, তোমরা যে বিষয়গুলো জানলে সেগুলো বাস্তব জীবনে অ্যাপ্লাই করলে। ঠিক আছে, বাস্তব জীবনে অ্যাপ্লাই করবে কি করে? যেমন তুমি দেখা গেল যে কোনো একটা ট্যুরে গেলে, ট্যুর প্ল্যান করলে, যেমন গোয়াতে যাবে, শীতকালে গোয়াতে যাবে। তুমি ভাবছো যে আমরা তো ভূগোল বইয়ে পড়েছি যে ঠান্ডা থাকে, ভূগোলে আমরা পড়েছি জানুয়ারি মাস ভারতে ঠান্ডা থাকে। তাহলে তুমি ভাবছো যে গোয়াতে যাব, আমি প্রচুর পরিমাণে জামা কাপড় অর্থাৎ সোয়েটার আমি অনেক কটা ভ্যারাইটি নিয়ে গেলাম, কিন্তু গোয়াতে গিয়ে কি দেখলে? যে ঠান্ডাই নেই। তাহলে তোমার ভূগোল পড়াটা কিছু না কিছু গণ্ডগোল হয়েছে। তুমি আবার গেলে যে ঠান্ডা কেন পড়লো না, জানুয়ারি মাসে তো সারা ভারতে ঠান্ডা পড়ে। তখন তুমি দেখলে যে ভূগোলে তুমি একটা ঠিকঠাক করে পড়োনি, যে গোয়া হলো এমন একটা জায়গায় আছে যেটা সমুদ্রের কাছাকাছি। সমুদ্রের কাছাকাছি জায়গায় শীত এবং গ্রীষ্ম ঋতুর উষ্ণতার পার্থক্য খুব কম হয়। ঠিক আছে, তাই শীতকালে ধরে নাও উষ্ণতা আছে 25-26, গ্রীষ্মকালে হতো 30 ডিগ্রি। তাহলে এই যে উষ্ণতার পার্থক্য খুব বেশি হচ্ছে না সমুদ্রের কাছে। তুমি যদি পড়ে যেতে বইতে, তাহলে কিন্তু তুমি ওই সোয়েটারগুলো কম নিতে বা নিতেই না, একটা ঢিলে ঢালা পোশাক নিয়ে যেতে। তাহলে ভূগোল তুমি বইতে পড়লে আর প্র্যাকটিক্যালি সেখানে গিয়ে উপলব্ধি তখনই করতে পারতে যদি ঠিকঠাক করে ভূগোলটা পড়তে। তাই ভূগোল একটা প্র্যাকটিক্যালি বিষয়। আবার তুমি আর একদিন ঠিক করলে কি, যে আমি তো ভূগোলে পড়েছি যে সমুদ্রের কাছাকাছি জায়গায় এরকম সমভাবাপন্ন জলবায়ু থাকে। তারপরে তুমি একদিন ট্যুর প্ল্যান করলে চেন্নাইতে, তাহলে চেন্নাইও সমুদ্রের কাছাকাছি আছে, ম্যাপ দেখে তুমি দেখে নিলে। তাহলে চেন্নাইতে যখন যাবে তখন অত সোয়েটার নেবে না জানুয়ারি মাসে। ঠিক আছে, কারণ সমুদ্রের কাছাকাছি আছে, ঠান্ডাই নেই। আবার চেন্নাই তো নিরক্ষরেখার প্রায় কাছাকাছি আছে, তাই উষ্ণতাও বেশি থাকে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে ভূগোল একটা কি? প্র্যাকটিক্যালি বিষয়, যেটা পড়লে সেটা বাস্তব জীবনেও অ্যাপ্লাই করতে পারছো তুমি। বোঝা গেল? তুমি বুঝতে পারলে যে পড়লে যে ভূগোল আলোচনা করছে, আচ্ছা হিমালয় পর্বত ভূমিকম্প প্রবণ, এখানে যদি আমি বড়সড় বাঁধ নির্মাণ করি, ভূমিকম্প হেলে সব বাঁধ ভেঙে দেবে, সব এক নিমেষে ভেঙে দেবে। তাহলে তুমি ভূগোল থেকে শিক্ষা নিলে যে ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাঁধ বা বড়সড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা ঠিক নয়, ভূমিকম্প যদি আসে সব ভেঙে দেবে। তাই ভূগোল প্র্যাকটিক্যালি তোমাকে শেখাবে যে বাস্তব জীবনে কি করে অ্যাপ্লাই করতে হয় বিষয়গুলো। ঠিক আছে, অর্থাৎ সার্ভে করা হয় ভূগোলে, প্র্যাকটিক্যালি ল্যাবে নিয়ে গিয়েও মৃত্তিকা পরীক্ষা করা হয় যে কোন মাটির পিএইচ কতটা অর্গ্যানিক ম্যাটার আছে, জৈব পদার্থ আছে, এই বিষয়গুলো। ঠিক আছে, তাই ভূগোল একটা কি? প্রায়োগিক বিষয় বা প্র্যাকটিক্যালি বিষয়। 6 নম্বর বলছে ভূগোল নাকি স্থানিক বিষয়। ভূগোলের একটা প্রকৃতি কি? স্থানিক বিষয়। স্থানিক বিষয় মানে কি? তুমি যে প্রাকৃতিক জিনিসগুলো পড়লে, হিমালয় পর্বত কোথায় আছে? ভারতের উত্তর দিকে। তুমি বললে যে ভারতের কোন দিকে সমুদ্র আছে? ভারতের 3 দিকে সমুদ্র আছে। বঙ্গোপসাগর আছে পূর্ব দিকে, পশ্চিম দিকে আছে আরব সাগর, দক্ষিণ দিকে আছে ভারত মহাসাগর। তাহলে এই যে স্থান ভিত্তিক যে প্রাকৃতিক বিষয়গুলো বন্টন, সেটাও ভূগোলের একটা প্রকৃতি। ঠিক আছে, যেমন আফ্রিকা মহাদেশ কোথায় আছে, আফ্রিকা মহাদেশে সারা মরুভূমি কোথায় আছে, তাহলে এগুলো কি? একটা লোকেশন বলছে। তাই ভূগোলের প্রকৃতি হিসাবে আমরা ভূগোল একটা স্থানিক বিষয় সেটাও বলতে পারি। ঠিক আছে, তাহলে ভূগোলের প্রকৃতি হয়ে গেল। এরপরে আছে ভূগোলের শ্রেণীবিভাগ। ঠিক আছে, ভূগোলের শ্রেণীবিভাগে আমরা কি দেখছি? 1 নম্বর হলো প্রণালীবদ্ধ ভূগোল, 2 নম্বর হলো আঞ্চলিক ভূগোল। এই প্রণালীবদ্ধ ভূগোল অ্যান্ড আঞ্চলিক ভূগোলের মধ্যে অনেক দিন ওই সম্ভাবনাবাদ এবং নিয়ন্ত্রণবাদের মধ্যে কন্ট্রোভার্সি চলছিল। ভূগোল কি প্রণালীবদ্ধভাবে আলোচনা করে না আঞ্চলিকভাবে আলোচনা করে, এই নিয়েও দার্শনিকদের মধ্যে দ্বন্দ্ব ছিল অনেক দিন। তাই এখন আমরা
প্রণালীবদ্ধ বা আঞ্চলিক ভূগোল আলোচনা করার আগে দ্বৈতবাদটাও বলে নিলাম, যে দ্বৈতবাদ মানে আমরা কি বললাম, যে ভূগোলের কোনো একটা চিন্তাভাবনা যদি দার্শনিকদের মধ্যে কন্ট্রোভার্সিয়াল থাকে, সেটা কোনো একটা বিষয় নিয়ে, অর্থাৎ ভূগোলের বিষয়বস্তু কি, ভূগোল কিভাবে কোনো একটা বিষয় আলোচনা করে, সেইটা নিয়ে দার্শনিকদের মধ্যে অনেক দিন বা ভূগোলবিদদের মধ্যে অনেক দিন কন্ট্রোভার্সি ছিল। সেটা প্রণালীবদ্ধভাবে আলোচনা করে না আঞ্চলিকভাবে আলোচনা করে, এটা বিশেষ করে শুরু হয়েছিল 1950-এর দশকে। ঠিক আছে, ভূগোল সাবজেক্টটা কি বিষয় নিয়ে আলোচনা করে, কিভাবে আলোচনা করে, প্রণালীবদ্ধভাবে না আঞ্চলিকভাবে। তাই এটা একটা কন্ট্রোভার্সিয়াল ছিল, একটা প্যারাডাইম ছিল। কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলোকে প্যারাডাইম দিয়ে, অর্থাৎ কনসেপ্ট নতুন তৈরি হচ্ছে, প্যারাডাইম। ঠিক আছে, মনে রাখবে শব্দটা বা লিখে নিতে পারো। প্যারাডাইম মানে কি বললাম, যে কোনো একটা কনসেপ্ট ভূগোলের অনেক দিন ধরে দার্শনিকদের মধ্যে আলাপ আলোচনা চলছে, কোনটা আসলে সঠিকভাবে ব্যাখ্যা করে কোনো বিষয়, সেই বিষয়গুলোকে কি বলা হয়, এক একটাকে প্যারাডাইম বলা হয়। এটা অনেক দিন চলেছে প্যারাডাইমটা, তারপরে শেষ পর্যন্ত দুটোকেই অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। তাহলে এখন সেই দ্বন্দ্বটা কমেছে, তাই এটা কি একটা প্যারাডাইম ছিল। এবার প্যারাডাইমগুলো একটার সঙ্গে আরেকটা যখন কন্ট্রোভার্সি হয়, তখন তাকে বলা হয় কি, ডুয়ালিজম বা দ্বৈতবাদ। এরপরে আমরা কি জানবো, যে এই যে ভূগোলের শ্রেণীবিভাগ, যে প্রণালীবদ্ধ এবং আঞ্চলিক ভূগোল বলতে কি বোঝায় সেইটা নিয়ে। ঠিক আছে, প্রণালীবদ্ধ ভূগোল আমাদের আলোচনা করে, মনে রাখবে, সারা পৃথিবীর। ঠিক আছে, সারা পৃথিবীর মানে কি বলতে চাইছি, সারা পৃথিবীর মানে আমি একটা ছক করছি, দেখো, যে সারা পৃথিবীর সারা পৃথিবীর মানে এখানে বলতে চাইছি, দেখো কি একটা ছকটা টানছি, যেমন এখানে একটা ভিত্তি, এখানে দিলাম ভারত নয়, মহাদেশ দিই এশিয়া, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। ঠিক আছে, এইখানে কি আলোচনা করছি, দেখো এখানে উষ্ণতা, বৃষ্টিপাত আর স্বাভাবিক উদ্ভিদ। তাহলে এইখানে এশিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ, ঠিক আছে, এশিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ, উষ্ণতা, বৃষ্টিপাত যদি আলোচনা করি, অর্থাৎ এশিয়া মহাদেশের উষ্ণতা আলোচনা করলাম আলাদাভাবে, ঠিক আছে, বৃষ্টিপাত আলোচনা করলাম আলাদাভাবে, স্বাভাবিক উদ্ভিদ আলোচনা করলাম। তাহলে এশিয়া মহাদেশের যদি এরকম উষ্ণতা, বৃষ্টিপাত, স্বাভাবিক উদ্ভিদ এরকম পার্টিকুলারভাবে যদি আলোচনা করি, তখন সেটাকে বলা হয় কি, শুধুমাত্র পার্টিকুলার এশিয়া মহাদেশে, তখন তাকে কি বলবো, আঞ্চলিক ভূগোল। অর্থাৎ এই রকম, অর্থাৎ কেমন, যে এইখান থেকে একদম এরকম লম্বালম্বি, অর্থাৎ উষ্ণতা, বৃষ্টিপাত, স্বাভাবিক উদ্ভিদ যদি আলোচনা করি, সেটাকে কি বলবো, আঞ্চলিক ভূগোল। ঠিক আছে, আঞ্চলিক ভূগোল। এশিয়া মহাদেশের উষ্ণতা, বৃষ্টিপাত, স্বাভাবিক উদ্ভিদ যদি আলোচনা করি পার্টিকুলারভাবে, সেটা আঞ্চলিক ভূগোল। নর্থ আমেরিকার স্বাভাবিক উদ্ভিদ, উষ্ণতা, বৃষ্টিপাত যদি আলোচনা করি, সেটা হবে আঞ্চলিক ভূগোল। সাউথ আমেরিকার আলাদাভাবে পার্টিকুলারলি যদি আলোচনা করি, সেটা হবে কি, আঞ্চলিক ভূগোল। ঠিক আছে, এই রকমভাবে যদি আলোচনা করি, আলাদা আলাদাভাবে কোনো একটা মহাদেশ নিলাম, এশিয়া মহাদেশের উষ্ণতা কেমন, এশিয়া মহাদেশের বৃষ্টিপাত কেমন, তার সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের কী সম্পর্ক, যখন আলোচনা করি, সেটা হয়ে যাবে আঞ্চলিক ভূগোল। কিন্তু প্রণালীবদ্ধ ভূগোল বলতে কী বোঝায়, প্রণালীবদ্ধ ভূগোল কি আলোচনা করবে, প্রণালীবদ্ধ ভূগোল আলোচনা করবে
এই রকম কি যে সারা পৃথিবীর, অর্থাৎ এইখানে 3টে মহাদেশ লিখেছি, আরও 2টো মহাদেশ, আরও যে 3টে মহাদেশ আছে সেই টোটাল সবকটা মহাদেশের যখন উষ্ণতা আলোচনা করবে, 3টে নয় সবকটা মহাদেশের যখন উষ্ণতা আলোচনা করবে, ঠিক আছে, এই রকম করে বৃষ্টিপাত যখন আলোচনা করবে সবকটা মহাদেশের, স্বাভাবিক উদ্ভিদ যখন আলোচনা করবে সবকটা মহাদেশে, তখন তাকে কি বলবো, যে প্রণালীবদ্ধ ভূগোল। তাই প্রণালীবদ্ধ ভূগোল বলতে কি বোঝায়, সারা পৃথিবীর উষ্ণতা যখন আলোচনা করবে তখন সেটা হবে প্রণালীবদ্ধ, আর পার্টিকুলার কোনো একটা মহাদেশ বা কোনো একটা দেশের উষ্ণতাকে যদি আলোচনা করব সেটা হবে আঞ্চলিক ভূগোল। সারা পৃথিবীর আমরা জানি যে মেরু অঞ্চলে উষ্ণতা কমে, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বাড়ে, এখানে কোনো দেশকে ধরলাম না, সারা পৃথিবীকে ধরব, তাই প্রণালীবদ্ধ ভূগোলকে কি বলা হয়, প্রণালীবদ্ধ ভূগোলে তোমরা মনে রাখবে যে সারা পৃথিবীর প্রণালীবদ্ধ ভূগোল, সারা পৃথিবীর উষ্ণতা, বৃষ্টিপাত, স্বাভাবিক উদ্ভিদ এটসেট্রা নিয়ে যখন আলোচনা হবে সেটা হবে প্রণালীবদ্ধ। আর আঞ্চলিক ভূগোল মানে কি বোঝায়, আঞ্চলিক ভূগোল মানে বোঝায় আঞ্চলিক ভূগোল বলতে বোঝায় যে কোনো একটি দেশের বা মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ, তারপরে উষ্ণতা, বৃষ্টিপাত, এটসেট্রা নিয়ে আলোচনা করবে, তখন তাকে বলবো কি আঞ্চলিক ভূগোল। এবার এইখানে তোমরা দেখতে পেলে যে হ্যাঁ স্যার, যে শুধু প্রাকৃতিক বিষয়গুলো কি হবে না, বিষয়টা নয়, শুধু প্রাকৃতিক নয়, এই যে উষ্ণতা, বৃষ্টিপাত, স্বাভাবিক উদ্ভিদ সবকটাই প্রাকৃতিক বিষয়, এখানে প্রাকৃতিক বিষয় নয়, প্রাকৃতিক মানবীয় দুটোই হবে। অর্থাৎ প্রণালীবদ্ধ ভূগোল সারা পৃথিবীর প্রাকৃতিক এবং মানবীয় বিষয়ে আলোচনা যদি করে তখন হবে প্রণালীবদ্ধ, আর আঞ্চলিক ভূগোল কী হবে, যদি শুধুমাত্র কোনো একটা দেশ বা মহাদেশের প্রাকৃতিক এবং মানবীয় বিষয়ে আলোচনা করে তখন তাকে বলা হবে কি আঞ্চলিক ভূগোল। তাহলে আঞ্চলিক ভূগোল কি, কোন একটি দেশ বা মহাদেশের প্রাকৃতিক বা মানবীয় বিষয় আলোচনা করে, ঠিক আছে, আলোচনা করে। কিন্তু প্রণালীবদ্ধ ভূগোলে কী হবে, কোনো একটা দেশ বা মহাদেশ হবে না, সারা পৃথিবীর হবে, সারা পৃথিবীর প্রাকৃতিক এবং মানবীয় বিষয়, সারা পৃথিবীর। এখানে কোনো আঞ্চলিক পৃথকীকরণ হবে না, ঠিক আছে, এখানে কোনো আঞ্চলিক পৃথকীকরণ হবে না, সারা পৃথিবীর প্রাকৃতিক মানবীয় বিষয়ে আলোচনা করবে প্রণালীবদ্ধ ভূগোলে, আর আঞ্চলিকে কোনো একটা দেশকে ভাগ করে নেবে, পৃথিবী থেকে কোনো একটা দেশকে আলাদা করে নেবে। যেমন তোমরা পড়েছিলে ভারতের মাটি একটা আঞ্চলিক ভূগোলের অংশ, তোমরা যেমন বলেছিলে ভারতের যে ধান উৎপাদন অঞ্চল, তাহলে একটা কি সারা পৃথিবী ধান উৎপাদন অঞ্চল করেছে কি না, একটা দেশ হিসাবে ভারতের করেছিলাম। তাহলে একটা দেশ হিসাবে যখন ভারতের ধান উৎপাদন, আখ উৎপাদক অঞ্চল, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের বৃষ্টিপাত, ভারতের অরণ্যের প্রকারভেদ যদি করব তখন হবে আঞ্চলিক। আর প্রণালীবদ্ধ ভূগোলে কী হবে, প্রণালীবদ্ধ ভূগোলে সারা পৃথিবীতে বৃষ্টিপাত কেমন হয়, সারা পৃথিবীতে উষ্ণতা কেমন কোথায়, ঠিক আছে, তখন সেটা হবে কি প্রণালীবদ্ধ ভূগোল। তাহলে দুটোর মধ্যে পার্থক্য খুব ভালো করে বুঝিয়ে নিতে পারলে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা পড়ব প্রণালীবদ্ধ ভূগোল এর শ্রেণী বিভাগ। প্রণালীবদ্ধ ভূগোলের শ্রেণী বিভাগ বলতে কি বোঝায়, কি কি আছে, যে প্রথমে আছে প্রাকৃতিক ভূগোল। প্রণালীবদ্ধ ভূগোলের প্রধান
ভাগ হিসাবে আছে প্রাকৃতিক ভূগোল, 2 নম্বর আছে জীব ভূগোল, 3 নম্বর আছে মানবীয় ভূগোল। ঠিক আছে, এবার প্রাকৃতিক ভূগোলকে ভাগ করা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান এবং গাণিতিক ভূগোল হিসাবে, তারপরে ভাগ করা আছে ভূগাঠনিক বা ভূমিরূপবিদ্যা হিসাবে, তারপরে ভাগ করা আছে আবহবিদ্যা ও জলবায়ুবিদ্যা হিসাবে, তারপরে আছে জলবিজ্ঞান, তারপরে আছে সমুদ্র বিজ্ঞান, তারপরে আছে মৃত্তিকা ভূগোল। এবার প্রাকৃতিক ভূগোলকে বলা হয় কি ন্যাচারাল জিওগ্রাফি, ন্যাচারাল জিওগ্রাফি। ঠিক আছে, এটাকে বলা হয় বায়োজিওগ্রাফি, বায়োজিও। এটাকে বলা হয় কি হিউম্যান জিও। এবার ন্যাচারাল জিওগ্রাফি কি কি আছে, এটা আছে প্রথমে কি দিয়েছে জ্যোতির্বিজ্ঞান এবং গাণিতিক ভূগোল। এটা হলো জ্যোতির্বিজ্ঞানকে কি বলা হয়, জ্যোতির্বিজ্ঞানকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি অ্যান্ড ম্যাথমেটিক্যাল জিওগ্রাফি। অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি এবং ম্যাথমেটিক্যাল জিওগ্রাফি, ভূগোলের বিভিন্ন ধরনের অঙ্ক করা হয়। ঠিক আছে, প্র্যাকটিক্যালি কোনো বিষয় আলোচনা করার জন্য, যেমন বৃষ্টিপাতের প্রকার, বৃষ্টিপাত কতটা হচ্ছে না হচ্ছে, দার্জিলিংয়ে কতটা বৃষ্টিপাত হলে ধস নামে। ঠিক আছে, তারপর ভূমিকম্পের একটা রিক্টার স্কেল আছে, এগুলো কি গাণিতিক ভূগোলের অংশ। আবার কি কি করা হয়, ঠিক আছে, পৃথিবীর আকৃতি, পৃথিবীর অক্ষাংশ, দ্রাঘিমা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। তাই এগুলো কোথায় পড়বে, জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ভূগোলে পড়বে। ঠিক আছে, জ্যোতির্বিজ্ঞান বিষয় ভূগোলের মধ্যে এগুলো পড়বে। তারপরে তাহলে জ্যোতির্বিজ্ঞান বলতে কি বোঝাচ্ছে, জ্যোতির্বিজ্ঞান ভূগোল বলতে বোঝাচ্ছে যে ভূগোলের যে পৃথিবী সম্বন্ধে যখন আলোচনা করছে, তাহলে পৃথিবীর মধ্যে যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, তারপরে নিরক্ষরেখা, এই যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছে, সেটা হলো কি জ্যোতির্বিজ্ঞান ভূগোলের অংশ। তারপর পৃথিবীর মধ্যে পৃথিবী যে সৌরজগতের মধ্যে আছে, সেই সৌরজগতের মধ্যে আছে অনেক কটা গ্রহ আছে, 8টা গ্রহ আছে, তার মধ্যে পৃথিবী একটা, এই বিষয়েও কিছুটা আলোচনা করা হয়। তাই বলছে কি এটা জ্যোতির্বিজ্ঞান। আর কেন গাণিতিক ভূগোল বলছে, গাণিতিক ভূগোল বলছে কারণ কিছু আমাদের ডেটা ভিত্তিক বিষয়বস্তু আলোচনা করতে হয়। ডেটা ভিত্তিক বিষয়বস্তু মানে বলতে চাইছি যে কোনো একটা ভূমিকম্প হলো, তারপর ভূমিকম্প হওয়ার পর রিক্টার স্কেলে কত মাত্রা হলো। ঠিক আছে, এগুলো কি, এগুলো তো আর মুখে বলা যায় না, এগুলো একটা ভ্যালু বা তথ্য দিয়ে উপস্থাপন করতে হয়। তাই এটাকে কি বলা হয়, তাই এটাকে বলা হয় কি গাণিতিক ভূগোল। ঠিক আছে, ভূগোলে রাশিবিজ্ঞানও তোমাদের প্র্যাকটিক্যালে আছে। রাশিবিজ্ঞান তোমরা মাধ্যমিকের শেষের চ্যাপ্টারে পড়েছো, অঙ্ক চ্যাপ্টারে, সেই রাশিবিজ্ঞানও ভূগোলের অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, তাই এটাকে কি বলছে গাণিতিক ভূগোল। বেশ, এরপর আছে ভূগাঠনিক বিদ্যা ও ভূমিরূপ বিদ্যা। ভূগাঠনিক বিদ্যাকে বলা হয় জিওটেকটনিক। ঠিক আছে, জিওটেকটনিক, আর ভূমিরূপ বিদ্যাকে বলা হয় কি জিওমরফোলজি। ঠিক আছে, জ্যোতির্বিজ্ঞান কি বললাম, অ্যাস্ট্রোনমিক্যাল। তোমাদের যে বই আছে সেই বইতে দেখবে ইংরেজি নামগুলো আছে, মনে রাখবে। আর ম্যাথমেটিক্যাল জিওগ্রাফি। ঠিক আছে, এখানে ভূগাঠনিক ও ভূমিরূপ বিদ্যা বলতে কি বোঝাচ্ছে, ভূগাঠনি এবং ভূমিরূপ বিদ্যা বলতে বোঝাচ্ছে যে তোমরা মাধ্যমিকের প্রথম চ্যাপ্টারে পড়েছো হিমাবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, তারপরে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে এই যে ভূমিরূপগুলো পড়েছো, এই ভূমিরূপগুলোর উৎপত্তি, বিবর্তন ইত্যাদি বিষয় আলোচনা করে কোথায়, এই জিওমরফোলজি এবং ভূগাঠনিক বিদ্যাতে ভূমিরূপগুলোর উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে আলোচনা করে। আমাদের এই ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় উইলিয়াম মরিস ডেভিসকে। কি নাম বললাম, তোমরা বইতে দেখবে যে সেই ব্যক্তির নাম লেখা আছে, তার নাম কি উইলিয়াম মরিস ডেভিস। ঠিক আছে, উইলিয়াম মরিস ডেভিস হলো ভূমিরূপ বিদ্যার জনক। এখানে আরও দার্শনিক আছে, তোমরা বইতে থেকে দেখে নেবে। তাহলে ভূমিরূপ বিদ্যা বলতে কি বোঝাচ্ছে, এখানে ভূমিকম্প, ভূপৃষ্ঠে আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ইত্যাদি বিষয় নিয়ে যে পৃথিবী পৃষ্ঠের ভূমিরূপের পরিবর্তন হয় সেইগুলো নিয়ে আলোচনা করে। এর ইংরেজি নাম হলো জিওটেকটনিক এবং জিওমরফোলজি। আবহবিদ্যা ও জলবায়ুবিদ্যা, আবহবিদ্যাকে বলা হচ্ছে ওয়েদার জিওগ্রাফি। ঠিক আছে, আর জলবায়ুবিদ্যাকে বলা হচ্ছে কি আবহবিদ্যাকে বলা হচ্ছে, একটু ভুল হয়েছে, মেট্রিওলজি।
ঠিক আছে। আর জলবায়ুবিদ্যাকে কি বলা হয়? ক্লাইমেটোলজি। ঠিক আছে, এটাকে বলা হয় কি? মেট্রিওলজি। মেট্রোলজি। ঠিক আছে, মেট্রোলজি হলো আবহবিদ্যা আর জলবায়ুবিদ্যা হলো ক্লাইমেটোলজি। এবার পৃথিবী পৃষ্ঠের উপর যে জলবায়ুর পরিবর্তন, পৃথিবীর যে জলবায়ু, কোথায় বৃষ্টি হবে না না হবে, কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, পৃথিবীর যে উষ্ণতা বাড়ার জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে, ইত্যাদি বিষয়গুলো এখানে আলোচনা করে। ঠিক আছে, এখানে একটু কারেকশন করে নেবে, মেট্রিওলজি, METEO। TEO, মেটিওরোলজি। ঠিক আছে, মেটিওরোলজি আর ক্লাইমেটোলজি হলো এর ভাগ। এখানে কি আলোচনা করে? যে প্রাকৃতিক ভূগোলের যে শাখায় বিভিন্ন স্থানের আবহাওয়া জলবায়ুর উপাদান, আবহাওয়া জলবায়ুর উপাদান কোথায় কী হবে, যে বৃষ্টিপাত, উষ্ণতা, ঠিক আছে, তারপরে আর্দ্রতা, জলীয় বাষ্প, এই বিষয়গুলো আলোচনা করে কোথায়? আবহবিদ্যা ও জলবায়ুবিদ্যায়। এরপর আছে কি? জলবিজ্ঞান। জলবিজ্ঞানকে কি বলা হয়? জলবিজ্ঞানকে বলা হয় হাইড্রোলজি। হাইড্রোলজি। এই হাইড্রোলজি কি আলোচনা করে? যে পৃথিবী পৃষ্ঠের ওপর জল, সাগর, মহাসাগর, নদীতে যে জল আছে সেই জল সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করে এখানে। ঠিক আছে, জলবায়ুবিদ্যার জনক আছে, তোমরা বইতে দেখবে যে মার্কিন আবহবিদ রিড ব্রাইসন জলবায়ুবিদ্যার জনক বলা হয়। ঠিক আছে, আর আবহবিদ্যার জনক বলা হয় লিউক হাওয়ার্ড। এগুলো বইতে দেখবে আছে জনকগুলো। ঠিক আছে, একটু একটু করে মনে রাখবে, দেখবে মনে থাকবে। আর ভূজলবিদ্যা কী নিয়ে আলোচনা করে? প্রাকৃতিক ভূগোলের যে শাখায় সাগর, মহাসাগর, নদ নদীর ভৌমজল, হিমবাহ, বৃষ্টিপাত ইত্যাদি যে জল আছে পৃথিবী পৃষ্ঠের, সেই জলগুলো নিয়ে আলোচনা করে। এরপর আছে কি? সমুদ্রবিদ্যা। সমুদ্রবিদ্যা বিশেষ করে কী নিয়ে আলোচনা করে? সমুদ্রবিদ্যা ইংরেজি হলো ওশেনোগ্রাফি। ওশেনোগ্রাফি। ঠিক আছে, এই ওশেনোগ্রাফি নিয়ে কী আলোচনা করে? পৃথিবী পৃষ্ঠের উপরে যে সমুদ্র আছে, সমুদ্রের ভেতরে যে সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, তারপরে সমুদ্রের মধ্যে যে সম্পদ আছে সেই সম্পদ কী কী আছে, কিভাবে সেই সম্পদগুলো আহরণ করা যাবে, সমুদ্র কী করে দূষিত হচ্ছে, সমুদ্রের নিচের কেমন ভূপ্রকৃতি, ঠিক আছে, সামুদ্রিক অবক্ষেপ, এই সমস্ত বিষয়, সমুদ্র সংক্রান্ত সমস্ত বিষয় আলোচনা করে কোথায়? সমুদ্রবিদ্যায়। ঠিক আছে, এরপর আছে কি? মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোলকে বলা হয় সয়েল জিওগ্রাফি বা পেডোলজি। ঠিক আছে, সয়েল জিওগ্রাফি বা পেডোলজি। এই সয়েল জিওগ্রাফি বা পেডোলজিতে কি আলোচনা করে? মৃত্তিকার উর্বরতা, মৃত্তিকার কোথায় কি তৈরি হচ্ছে, মৃত্তিকা তৈরি হওয়ার বিভিন্ন উপাদানগুলো কি কি, কিভাবে মৃত্তিকা দূষিত হচ্ছে, এই সমস্ত যাবতীয় বিষয় আলোচনা করে কোথায়? মৃত্তিকা ভূগোলে। ঠিক আছে, মৃত্তিকা ভূগোলের জনক বলা হয় ডকুচেভকে। মনে রাখবে, ডকুচেভ হলো মৃত্তিকা ভূগোলের জনক। তোমাদের বইতে আরও বিজ্ঞানীদের নাম দেওয়া আছে, বিজ্ঞানী বলতে ভূগোলবিদ এই পার্টিকুলার বিষয়ে বা শাখাগুলো ডেভেলপ করেছে। তাহলে দেখতে পেলে ভূগোল কত বিষয়ে নিয়ে আলোচনা করে, ভূগোলের কতগুলো শাখা। প্রাকৃতিক ভূগোলের মধ্যে তোমরা পেলে যে জ্যোতির্বিজ্ঞান পেলে, ভূগাঠনিক বিদ্যা পেলে, আবহবিদ্যা পড়লে, জলবিজ্ঞান পড়লে, সমুদ্রবিদ্যা পড়লে, মৃত্তিকা ভূগোল পড়লে। এরপরে আমরা কি পড়ব? জীব ভূগোলের ভাগ। জীব ভূগোলের মধ্যে ভাগ আছে কি? প্রথমে দিয়েছে উদ্ভিদ ভূগোল। উদ্ভিদ ভূগোলকে ইংরেজিতে কি বলা হয়? উদ্ভিদ ভূগোলকে ইংরেজিতে বলা হয় ফাইটোজিওগ্রাফি। ফাইটোজিওগ্রাফি, PHYTO, ফাইটোজিও। ঠিক আছে, সারা পৃথিবীতে উদ্ভিদের বন্টন নিয়ে আলোচনা করে উদ্ভিদ ভূগোলে। তারপর আছে প্রাণী ভূগোল। প্রাণী ভূগোলকে বলা হয় জু জিওগ্রাফি। জু জিওগ্রাফি। ঠিক আছে, প্রাণী ভূগোলকে বলা হয় জু জিওগ্রাফি। বেশ, তাহলে প্রাণী ভূগোলে কি আলোচনা করবে? পৃথিবী পৃষ্ঠের ওপরে যে প্রাণীদের বন্টন, সারা পৃথিবীতে সব জায়গায় প্রাণীর বন্টন তো নেই ঠিক মতো, সেই বন্টনগুলো নিয়ে আলোচনা করে এখানে। ঠিক আছে, এর জনক হলো আলফ্রেড রাসেল ওয়ালেস, প্রাণী ভূগোলের জনক। তোমাদের বইতে দেখবে জনকগুলোর নাম দেয়া আছে। এরপর আছে মানব বাস্তুবিদ্যা। মানব বাস্তুবিদ্যা বলতে কি বোঝাচ্ছে? মানব বাস্তুবিদ্যা বলতে বোঝাচ্ছে যে এইখানে বা মানবীয় বাস্তু সংস্থান, হিউম্যান ইকোলজি।
হিউম্যান ইকোলজি। এই হিউম্যান ইকোলজিতে কি আলোচনা করে, যে জীব ভূগোলের যে শাখায় মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক আলোচনা করে। ঠিক আছে, মানুষ এবং পরিবেশের পারস্পরিক সম্পর্ক যেখানে আলোচনা করে তাকে বলা হয় মানবীয় বাস্তু সংস্থান। এরপর আছে পরিবেশ ভূগোল। পরিবেশ ভূগোলকে বলা হয় কি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। ঠিক আছে, পরিবেশ ভূগোলে কি আলোচনা করে, পরিবেশ ভূগোলে যে শাখায় পরিবেশের যাবতীয় বিষয় হতে পারে মানুষের কার্যকলাপ, মানুষের বিভিন্ন ধরনের বিষয়বস্তু দ্বারা কীভাবে পরিবেশ দূষিত হচ্ছে, এইগুলো পরিবেশ ভূগোলে আলোচনা করে। ঠিক আছে, তাহলে জীব ভূগোলের শাখাগুলো দেখতে পেলে। এরপরে আমরা মানবীয় ভূগোল সম্পর্কে জানবো। মানবীয় ভূগোলের মধ্যে প্রথমে দিয়েছে রাশিমাত্রিক ভূগোল। রাশিমাত্রিক ভূগোলকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি ভূগোলের বিভিন্ন সংখ্যা নিয়ে আলোচনা করে। ঠিক আছে, সামাজিক ভূগোলকে বলা হয় সোশ্যাল জিওগ্রাফি, সোশ্যাল জিও। ঠিক আছে, মানুষ যেহেতু সামাজিক জীব, মানুষের যে সমাজে অবস্থান করছে সেই সমাজের মানুষের কার্যকলাপ, মানুষের সমাজের বিভিন্ন রীতিনীতি, এই বিষয়গুলো সামাজিক ভূগোলের অংশ। আর রাশিমাত্রিক ভূগোলের কী অংশ, যে বিভিন্ন যে ক্যালকুলেশন, মানুষ তোমরা জানো যে মাধ্যমিকের শেষের চ্যাপ্টারে অঙ্কের শেষের চ্যাপ্টারে ছিল যে পরিসংখ্যা, বহুভুজ, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে ছিল ওজাইভ, তারপরে ছিল আয়তলেখ। এই বিষয়গুলো দিয়ে ভূগোলের কিছু কিছু তথ্য বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, আয়তলেখ দিয়ে বিশ্লেষণ করা হয়, তারপরে পরিসংখ্যা, বহুভুজ দিয়ে বিশ্লেষণ করা হয়। তাহলে সংখ্যার প্রয়োগ ঘটেছে ভূগোলে 1950-এর দশকের শেষে, সেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ রেভলিউশন। অর্থাৎ আগে ভূগোলে সংখ্যা ব্যবহার করা হতো না, দার্জিলিংয়ে প্রচুর বৃষ্টি হলে ধস নামে এইরকম বলা হতো, কিন্তু এখন বর্তমানে পার্টিকুলারভাবে বলা হয় দার্জিলিংয়ে 150 সেমির ওপরে বেশি বৃষ্টি হলে ধস নামে। অর্থাৎ এই যে 150 সেমি একটা কি কোয়ান্টিটেটিভ ভ্যালু, সংখ্যাগত মান ঢুকেছে ভূগোলের ব্যাখ্যায়। তাই সংখ্যাগত মান ঢোকার পরে ভূগোলের যে সাবজেক্টটা একটা জীবিত হয়েছে। তার আগে ভূগোল সাবজেক্টটা কোনো ইউনিভার্সিটিতে পড়াতেই হতো না তেমন। ঠিক আছে, প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। যেই ভূগোলে রাশিমাত্রিক জিনিস ঢুকে গেল, সংখ্যাগত বিষয় ঢুকে গেল, ভূগোল ইউনিভার্সিটি লেভেলে পড়ানো আবার শুরু হলো, অর্থাৎ ভূগোল তার প্রাণ ফিরে পেল। তাই রাশিমাত্রিক ভূগোল ভীষণ জরুরি ভূগোলের জন্য। ঠিক আছে, তারপর বলেছে কি জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোল মানে বলতে চাইছে পপুলেশন জিওগ্রাফিকে ইংরেজিতে বলে পপুলেশন। সারা পৃথিবীতে কোথায় কোথায় জনসংখ্যার বন্টন আছে, আর মানুষের মধ্যে নারী পুরুষের অনুপাত কেন, মানুষের মধ্যে শিক্ষার হার কেমন। ঠিক আছে, মানুষের কোনো একটা জায়গায় কেন বসতি নির্মাণ করেনি, কোনো একটা জায়গায় কেন এত ঘনবসতিপূর্ণ বসতি তৈরি করেছে। তাহলে এই বিষয়গুলো কোথায় আলোচনা করে, কোথায়, জনসংখ্যা ভূগোলে। অর্থাৎ জনসংখ্যা ভূগোলে আলোচনা করে মানুষের বিভিন্ন যে শিক্ষার হার, নারী পুরুষ অনুপাত, মানুষের কোনো একটা জায়গায় বসতি। ঠিক আছে, এই বিষয়গুলো, বসতি কেন এখানে গড়ে তুলেছে, ঠিক আছে, গোষ্ঠীবদ্ধভাবে কেন বসতি তৈরি করেছে, এখানে কেন জনঘনত্ব বেশি, এখানে কেন শিক্ষার হার বেশি, এখানে কেন নারী পুরুষের হার কম বেশি, এই বিষয়গুলো জনসংখ্যা ভূগোলের অংশ। ঠিক আছে, তোমাদের এই প্রত্যেকটা ভাগগুলো প্রায় মোটামুটি পড়বে তোমাদের এই 4টে সেমিস্টারে। তারপর আছে জনবসতি ভূগোল। মানুষের জনবসতি ভূগোলকে ইংরেজিতে বলা হয় সেটেলমেন্ট জিওগ্রাফি, সেটেলমেন্ট জিওগ্রাফি। ঠিক আছে, সেটেলমেন্ট জিওগ্রাফি। এই সেটেলমেন্ট জিওগ্রাফি মানুষের বসতির ধরন নিয়ে আলোচনা করে। অর্থাৎ তোমাদের বাড়িতে যে দেখবে, যদি তোমাদের কোনো একটা রিলেটিভসদের বাড়ি পুকুরের অর্থাৎ মরুভূমিতে হয়, তাহলে সেই মরুভূমিতে মানুষ কোনো একটা জলের আশ্রয়কে কেন্দ্র করে গোল করে বসতি তৈরি করে। তেমনই রাস্তার চারপাশে যে বসতি তৈরি হয় সেটা হয় দণ্ডাকৃতি বা রৈখিক বসতি। এই যে বসতির বিন্যাস, বসতির ধরন আলোচনা করে কোথায়, জনবসতি ভূগোলে। বসতির ধরন, মানুষের বসতির ধরন। তারপর আছে সাংস্কৃতিক ভূগোল। সাংস্কৃতিক ভূগোল বলতে কি বোঝায়, যে কালচারাল জিওগ্রাফি। ঠিক আছে, কালচারাল জিওগ্রাফি। কালচারাল জিওগ্রাফি মানে কি বলতে চাইছে, যে মানুষ সামাজিক জীব, সেই সামাজিক জীবে বসবাস করতে গেলে মানুষের কিছু রীতিনীতি ফলো করতে হয়। ধর্মীয় বিষয়, সেটা খাদ্যাভ্যাস হতে পারে, সেটা হতে পারে কথা বলার ধরন, সেটা হতে পারে পোশাক আশাক বিষয়, সেটা হতে পারে কোনো একটা ভগবানকে বিলিভ করা। তাহলে প্রত্যেকটা মানুষের এগুলো আলাদা আলাদা। ঠিক আছে, এই বিষয় সংক্রান্ত যখন আলোচনা করবে ভূগোলে, তখন তাকে কী বলা হবে, সাংস্কৃতিক ভূগোল। তারপর আছে রাজনৈতিক ভূগোল। রাজনৈতিক ভূগোলকে বলা হয় কি পলিটিক্যাল জিওগ্রাফি, পলিটিক্যাল জিওগ্রাফি বলতে কি বোঝায়, যে কোনো একটা ভৌগোলিক যে বিষয়, যেমন হতে পারে পাকিস্তানের দখল করা পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। ঠিক আছে, সেই কাশ্মীরের জায়গাটা নিয়ে
ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্ব। পাকিস্তান ওটা কি করেছে, ইললিগালি 1947 সালের অক্টোবর মাসে কিছু টেররিস্ট গ্রুপ পাকিস্তানের পাঠিয়ে দিয়েছিল, দিয়ে সেখানে দখল করে নিয়েছে। তোমরা মাধ্যমিকে পড়েছিলে যে পাকিস্তান ওইটা অবৈধভাবে দখল করে রেখেছে ভারতের কাছ থেকে। তাহলে ওই বিষয়টা নিয়ে ভূগোল আলোচনা করে, সেটা একটা পলিটিক্যাল ওয়েতে চলে গেল। ঠিক আছে, কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণে সম্পদ আছে, সেই সম্পদগুলো নিয়ে দুটো দেশের মধ্যে যখন দ্বন্দ্ব তৈরি হবে, অর্থাৎ ভৌগোলিক এলাকায় সম্পদ নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব চলছে। ঠিক আছে, সেটাকে কি বলবো আমরা, সেটাকে আমরা বলবো কি, যে রাজনৈতিক ভূগোল, অর্থাৎ পলিটিক্স চলছে একটা ভূগোলের কোন একটা অংশ নিয়ে, জায়গা নিয়ে। ঠিক আছে, তারপর আছে ঐতিহাসিক ভূগোল। ঐতিহাসিক ভূগোলকে বলা হয় কি, হিস্টোরিক্যাল জিওগ্রাফি। ঠিক আছে, হিস্টোরিক্যাল জিওগ্রাফি মানে বলতে চাইছে আজকে তুমি যেখানে হিমালয় দেখছো, সেই হিমালয়টা একদিনে তো তৈরি হয়নি, সেটা 5 থেকে 6 কোটি বছর আগে তৈরি হয়েছে। তাহলে 5 থেকে 6 কোটি বছর আগে তুমি ভূগোলে হিমালয়ের উৎপত্তি পড়ছো, সেটা একটা কী হয়ে যাবে, ঐতিহাসিক ভূগোলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তারপর আছে কি, ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফি মানে কি, পৃথিবীর যে সম্পদ আছে সেই সম্পদ সম্পর্কে আলোচনা করে। সম্পদ, ঠিক আছে, সম্পদ, সম্পদ মানে বলতে চাইছে যে কোথায় কোন সম্পদ আছে, ঠিক আছে, সেই সম্পদগুলো কিভাবে মানুষ ব্যবহার করলে আর উন্নত হয়, সেই বিষয়গুলো। সেই কৃষি অর্থনৈতিক ভূগোলের ভাগগুলো দেখলে বুঝতে পারবে। গ্রাম এবং নগর পরিকল্পনা পড়ছে, পর্যটন ভূগোল পড়ছে, কৃষি ভূগোল পড়ছে, এগ্রিকালচার জিওগ্রাফি। ঠিক আছে, গ্রাম ও নগর পরিকল্পনাকে বলা হয় রুরাল অ্যান্ড আরবান প্ল্যানিং। রুরাল অ্যান্ড আরবান প্ল্যানিং। তারপর কি আছে, ট্যুরিজম ভূগোল, ট্যুরিজম জিও। তারপর আছে কৃষি ভূগোল, এগ্রি জিওগ্রাফি, এগ্রিকালচার জিওগ্রাফি। তারপর আছে শিল্প ভূগোল, ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি। তারপর আছে ট্রান্সপোর্ট জিওগ্রাফি। ঠিক আছে, তারপর আছে বাণিজ্যিক ভূগোল, ট্রেড জিওগ্রাফি। তাহলে এতগুলো হলো ভূগোলের শাখা, অর্থাৎ অর্থনৈতিক ভূগোলের শাখা। তাহলে বুঝতে পারলে যে অর্থনৈতিক ভূগোল কী নিয়ে আলোচনা করে, গ্রাম নগর পরিকল্পনা, পর্যটন মানে ট্যুরিজম, ঠিক আছে, কৃষি ভূগোল, শিল্প ভূগোল, পরিবহন ভূগোল, বাণিজ্যিক ভূগোল। তাহলে আমরা পড়ে নিলাম কি, প্রণালীবদ্ধ ভূগোলের শাখা কি কি আছে। ঠিক আছে, এরপরে আমরা কি পড়ব, এরপরে আমরা পড়ব যে আঞ্চলিক ভূগোলে কী কী শাখা আছে। আঞ্চলিক ভূগোল বলতে বোঝাচ্ছে, যেমন আমাদের ভারতকে কোনো একটা ছোট অঞ্চলে ভাগ করে দিলাম, ছোট অঞ্চলে মানে রাজ্য হিসাবে ভাগ করে দিলাম, সেই রাজ্যের কোথায় কোন ধরনের খনিজ সম্পদ আছে, কোথায় কোন ধরনের গাছপালা আছে, কোথায় কোন ধরনের বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সারা ভারতকে নিয়ে যখন আলোচনা করছি, সেটা হয়ে যাবে ম্যাক্রো অঞ্চল অধ্যয়ন। সারা ভারতের মধ্যে ছোট ছোট রাজ্যগুলোকে যখন আলোচনা করব, মেসো আঞ্চলিক অধ্যয়ন হয়ে যাবে। আর সেই রাজ্যগুলোর মধ্যে যে ছোট ছোট ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টগুলোকে নিয়ে যখন আলোচনা করব, তখন তাকে কি বলবো, মাইক্রো আঞ্চলিক অধ্যয়ন। ঠিক আছে, সারা ভারত নিয়ে আলোচনা করছি, ম্যাক্রো আঞ্চলিক অধ্যয়ন, অর্থাৎ সারা ভারত একটা বড় একটা এলাকা। ঠিক আছে, আঞ্চলিক অধ্যয়ন বা এলাকা অধ্যয়নের মধ্যে ম্যাক্রো মানে কি সারা ভারত, মেসো মানে কি ভারতের মধ্যে ছোট ছোট রাজ্য নিয়ে আলোচনা করছি ভূগোলের, যে প্রাকৃতিক এবং মানবিক বিষয় আছে। আর মাইক্রো অঞ্চল মানে কি, যে রাজ্যগুলোর ভেতরে যে জেলা আছে। তাহলে আঞ্চলিক অধ্যয়ন বা আঞ্চলিক ভূগোলের প্রথম ভাগ হলো আঞ্চলিক অধ্যয়ন বা এলাকা অধ্যয়ন। এলাকা অধ্যয়নের মধ্যে আমরা কি পড়লাম, প্রথমে কি পড়লাম, যে ম্যাক্রো আঞ্চলিক অধ্যয়ন। ম্যাক্রো আঞ্চলিক অধ্যয়ন মানে বলে দিলাম কি বলতে চাইছে। ঠিক আছে, ম্যাক্রো অঞ্চলের অধ্যয়ন মানে কি, সারা ভারতের যদি প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়, মানবিক বিষয় আলোচনা করা হয়, সেটা হলো ম্যাক্রো অঞ্চল। যদি সারা ভারতের মধ্যে ছোট ছোট রাজ্যের সামাজিক এবং প্রাকৃতিক বিষয়, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়ে আলোচনা করে, সেটা হবে মেসো। আর সেই রাজ্যের ভেতরে যে ছোট ছোট জেলা আছে, সেই জেলাগুলো প্রাকৃতিক সাংস্কৃতিক বিষয়ে আলোচনা করলে মাইক্রো আঞ্চলিক অধ্যয়ন বলা হয়। এরপর আছে কি আঞ্চলিক উন্নয়ন। কোনো একটা পার্টিকুলার জায়গাকে উন্নয়নের কথা যদি ভাবা হয়, তখন ভূগোল আলোচনা করে। যেমন ডিভিসি, ডিভিসি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন একটা অঞ্চল। তাহলে সেই ডিভিসিকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য আমরা বাদ দিয়েছি, তাহলে ওইটা একটা আঞ্চলিক উন্নয়নও বলা যেতে পারে। ঠিক আছে, কোন একটা জায়গা কোন একটা বিষয় সম্পর্কে পিছিয়ে আছে, সেই পিছিয়ে পড়া জায়গাটাকে যখন উন্নতির কথা ভাবা হবে, পরিকল্পনা করা হবে, সেটাকেই বলা হবে কি আঞ্চলিক উন্নয়ন।
ঠিক আছে। আঞ্চলিক বিশ্লেষণ, পৃথিবীর কোনো একটা জায়গা ছোট ছোট অঞ্চলে ভাগ করে নিলাম, সেই অঞ্চলগুলো কোন কোন বিষয়বস্তুগুলো, প্রাকৃতিক এবং মানবীয় বিষয়বস্তুগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত আছে, কিভাবে তারা একে অপরকে প্রভাবিত করছে, এই বিষয়গুলো সম্পর্কে যখন আলোচনা করব সেটাকে কি বলবো, আঞ্চলিক বিশ্লেষণ। ঠিক আছে। আর আঞ্চলিক পরিকল্পনা বলতে কি বোঝায়, সেটা হতে পারে দেশ বা গ্রামীণ পরিকল্পনা, সেটা যদি সারা শহরের হয় সেটা হয়ে যাবে নগর বা শহর পরিকল্পনা। পরিকল্পনা বিভিন্ন বিষয় হতে পারে, বন্যার হাত থেকে বাঁচার জন্য পরিকল্পনা হতে পারে, তারপরে সারা শহরে যাতে জল না জমে তার জন্য পরিকল্পনা হতে পারে, ঠিক আছে, সারা শহরের মানুষের যাতে রাস্তাঘাট উন্নত হয় সেই কথা ভাবা হতে পারে। তাহলে আঞ্চলিক পরিকল্পনা মানে মানুষের জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য যে পরিকল্পনা করা হবে, দেশে যদি হয় সেটা দেশ বা গ্রামীণ অঞ্চলে হয়, গ্রামে যদি হয়, আবার শহরেও বা নগরেও হয় এই পরিকল্পনা। ঠিক আছে। কোনো একটা বিষয় পিছিয়ে আছে সেটা আমাদের ঠিক করার কথা ভাবা হয়, সেটাকে বলে কি আঞ্চলিক পরিকল্পনা। বেশ। অন্যান্য শাখার সঙ্গে ভূগোলের সম্পর্ক। অন্যান্য শাখা মানে কি, ভূগোল যে সাবজেক্টটা সেটা আমরা তো পড়লাম কি কি শাখা আছে, কিন্তু প্রত্যেকটা শাখার সঙ্গে এক একটা শাখার একটা কি আলাদা আলাদা সম্পর্ক আছে। যেমন আমরা যে ভূগোল পড়লাম, মৃত্তিকা ভূগোল, ঠিক আছে, এই মৃত্তিকা ভূগোলের সঙ্গে সম্পর্ক আছে কার, এই মৃত্তিকা ভূগোলের সঙ্গে সম্পর্ক আছে মৃত্তিকা বিজ্ঞানের। তারপর উদ্ভিদ ভূগোলের সঙ্গে সম্পর্ক আছে উদ্ভিদবিদ্যার। প্রাণী ভূগোলের সঙ্গে সম্পর্ক আছে প্রাণীবিদ্যার। মানবীয় বাস্তু সংস্থানের সঙ্গে সম্পর্ক আছে মানবীয় বাস্তু সংস্থার। পরিবেশ ভূগোলের সঙ্গে সম্পর্ক আছে পরিবেশ বিজ্ঞানের। সাংস্কৃতিক ভূগোলের সঙ্গে সম্পর্ক আছে নৃতত্ত্ববিদ্যার। ভূগোল চিন্তার সঙ্গে সম্পর্ক আছে দর্শন বলে একটা সাবজেক্ট আছে তার। সামাজিক ভূগোলের সঙ্গে সম্পর্ক আছে সমাজবিদ্যার। ঐতিহাসিক ভূগোলের সঙ্গে সম্পর্ক আছে ইতিহাস ভূগোল, ঠিক আছে। রাজনৈতিক ভূগোল সম্পর্কে আলোচনা আছে রাষ্ট্রবিজ্ঞানের। জনসংখ্যা ভূগোল সম্পর্কে আলোচনা আছে জনতত্ত্বের, মানে আলোচনা মানে কি সম্পর্ক আছে। অর্থনৈতিক ভূগোলের সঙ্গে সম্পর্ক আছে ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির। ভূগোলের রাশিবিজ্ঞানের প্রয়োগের সঙ্গে সম্পর্ক আছে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের। গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানের ভূগোলীয় সঙ্গে আলোচনা করা আছে বা সম্পর্ক আছে গণিত ও জ্যোতির্বিদ্যার। ভূমিরূপবিদ্যার সঙ্গে সম্পর্ক আছে ভূতত্ত্ববিদ্যা। জলবায়ুবিদ্যার সঙ্গে সম্পর্ক আছে আবহবিদ্যা। সমুদ্রবিদ্যার সঙ্গে সম্পর্ক আছে জলবিদ্যার বা হাইড্রোলজি। তাহলে এই যে ভূগোলের শাখাগুলো আমরা পড়লাম তার সঙ্গে পার্টিকুলার একটা সাবজেক্টের সম্পর্ক আছে, সেটা আমরা জানলাম। এবার সমাজবিজ্ঞান হিসাবে যদি ভূগোল আমরা বলি, ঠিক আছে, আমরা একটু আগে পড়লাম সমাজবিজ্ঞান হিসাবে ভূগোল, তাই না। সমাজবিজ্ঞান হিসাবে যদি ভূগোল বলি, তাহলে সমাজবিজ্ঞান হিসাবে যদি ভূগোল বলি, ঠিক আছে, সেটাকে বলা হয় কি ইডিওগ্রাফিক। মনে রাখবে আমরা একটু আগে পড়লাম না যে সমাজবিজ্ঞান হিসাবে যদি ভূগোলকে ধরি, যে মানবীয় বিষয়বস্তুগুলোকে যদি ধরি, আমরা কোনো লজিক দিয়ে আলোচনা করতে পারি না, কোনো লজিকই কাজ করবে না। কেন একটা ধর্মে একটা বিষয় নিষিদ্ধ, ঠিক আছে, একটা ধর্মে কেন একটা বিষয় নিষিদ্ধ, মানুষ কেন এই ধরনের চিন্তাভাবনা নিয়ে বসবাস করে, এই অঞ্চল কেন সামাজিক রীতিনীতি এইরকম, সেই বিষয়গুলো আমরা কোনো রকম লজিক দিয়ে আলোচনা করতে পারি না। নো লজিক, ঠিক আছে, নো লজিক। কারণ কি, মানুষের বিহেভিয়ার কোনোভাবে কোনো লজিক দিয়ে আলোচনা আমরা করতে পারি না। তাই এটাকে পার্টিকুলারভাবে একটা টার্ম দিয়ে আমরা ডিনোট করেছি, সেটাকে কী বলা হয়, ইডিওগ্রাফিক। মনে রাখবে সমাজবিজ্ঞান হিসাবে যদি ভূগোলকে আমরা আলোচনা করি, সেখানে কোনো মানুষের কার্যকলাপকে নিয়ে আলোচনা করি। মানুষের কার্যকলাপ সব জায়গায় সমান নয়, কেন সমান নয় সেটা লজিক দিয়ে আমরা আলোচনা করতে পারি না। কারণ মানুষের কেন ধর্মে বিভিন্ন রীতিনীতি আছে, মানুষের কেন সমাজে বিভিন্ন রীতিনীতি আছে, এগুলো কোনো রকমভাবেই লজিক দিয়ে আলোচনা করতে পারি না। তাই এটাকে কী বলা হয়, একটা শব্দ দিয়ে ডিনোট করি আমরা কি, ইডিওগ্রাফিক। ঠিক আছে, মনে রাখবে শব্দটা। নো লজিক, মানুষের বিহেভিয়ারকে কোনো রকম লজিক দিয়ে আলোচনা করতে পারি না। বেশ। আর একটা কি আছে, প্রাকৃতিক বিজ্ঞান হিসাবে যদি ভূগোলকে আলোচনা করি, সেটা আমরা কি বলবো, নমোথেটিক। প্রাকৃতিক ভূগোল কি করে, বৃষ্টি কেন হচ্ছে সেগুলো লজিক আছে, এখানে কি থাকবে, লজিক থাকবে, ঠিক আছে, যার ব্যাখ্যা আমরা খুব ভালো করে দিতে পারবো। বৃষ্টি কেন হচ্ছে, ভূমিকম্প কেন হচ্ছে। তাই প্রাকৃতিক বিজ্ঞান হিসাবে যদি ভূগোলকে ধরি, সেটাকে কি বলা হয়, নমোথেটিক সায়েন্স, ঠিক আছে। আর
সমাজবিজ্ঞান হিসাবে যদি ভূগোলকে ধরি সেটাকে বলা হবে কি ইডিওগ্রাফিক সায়েন্স। ঠিক আছে, তাহলে নমোথেটিক মানে কি মানুষের বিহেভিয়ার নয়, প্রাকৃতিক বিষয়বস্তুগুলো আমরা লজিক দিয়ে আলোচনা করতে পারছি, তাই এটাকে কি বলা হয় নমোথেটিক সায়েন্স। ঠিক আছে, বুঝতে পারলে? বোঝা গেল? এরপর আমরা পড়ব যে ভূগোলের লক্ষ্য ও উদ্দেশ্য। ভূগোলের লক্ষ্য কী ও উদ্দেশ্য কী? ভূগোলের লক্ষ্য বা উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য কী বা লক্ষ্য কী? জ্ঞান লাভ করা। জ্ঞান লাভ কার করব? পৃথিবীর করব জ্ঞান লাভ, তাই না? পৃথিবী কেমন, পৃথিবী সম্পর্কে আমরা জানতেই তো পৃথিবীর কোথায় কি বস্তু আছে, কোথায় কি প্রাকৃতিক বিষয় এবং মানবিক বিষয়ের মধ্যে সম্পর্ক আছে, সেটা তো আমরা এই ভূগোল পড়লেই জানতে পারবো। তাই ভূগোলের একমাত্র লক্ষ্য কি? জ্ঞান লাভ করা। ঠিক আছে, ভূগোলের প্রথম প্রধান লক্ষ্য কি? জ্ঞান লাভ করা। বোঝা গেছে? বেশ। দ্বিতীয় কি বলছে? প্রশ্নের উত্তর খোঁজা। কোন কোন প্রশ্নের উত্তর খুঁজব? হোয়াট, হোয়ার অ্যান্ড হাউ, এই তিনটে বিষয় আমরা প্রশ্নের উত্তর খুঁজব। হোয়াট মানে কি? প্রাকৃতিক বিষয় বা মানবিক বিষয়বস্তু কোথায় আছে। হোয়াট মানে কি? কোনো একটা বিষয় প্রাকৃতিক না সাংস্কৃতিক, সেটা হোয়াট কি, অর্থাৎ এর ইংরেজি বাংলা কি? কি, কেন, কি, কোথায় আর কেন বা কিভাবে। ঠিক আছে, কি, কোথায়, কেন, কিভাবে, এই তিনটে প্রশ্নের উত্তর ভূগোলে উদ্দেশ্য। তিনটে প্রশ্নের উত্তর খোঁজা ভূগোলের উদ্দেশ্য। প্রাকৃতিক বিষয় এবং সাংস্কৃতিক বিষয় কোথায় আছে, কেন আছে, আর কি, প্রাকৃতিক বিষয়টা আসলে কি। হোয়াট, হোয়ার অ্যান্ড হাউ, কি, কোথায়, কেন, কিভাবে। ঠিক আছে, এরপর আছে ভূপৃষ্ঠকে জানা। ভূপৃষ্ঠকে জানা মানে বলতে চাইছে যে পৃথিবী পৃষ্ঠের উপরে অনেক বিষয়বস্তু আছে, সেইগুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা কোনোভাবেই সারা পৃথিবীর একটা জীব হিসাবে কিছুই জ্ঞান লাভ করতে পারবো না, কোথায় কি আছে না আছে, তাই না? তাই প্রাকৃতিক এবং সাংস্কৃতিক যে উপাদানগুলো আছে সেইগুলো জানার জন্য আমাদের ভূগোল পড়তে হবে বা ভূগোল পড়ার লক্ষ্য হওয়া উচিত। ঠিক আছে, ভূপৃষ্ঠকে জানা, ভূপৃষ্ঠের মধ্যে সাংস্কৃতিক বিষয়, ভূদৃশ্য কোথায় কি আছে না আছে পুঙ্খানুপুঙ্খভাবে জানা আমাদের ভূগোলের লক্ষ্য। তারপর আছে সূত্র ও নিয়ম তৈরি করা। সূত্র নিয়ম তৈরি করা মানে কি? যে আমরা যেটা বিষয়গুলো দেখছি সেটা একটা সাধারণ একটা লজিক হিসাবে বলতে পারি। যে পাঁচ সংস্থান তত্ত্ব আবিষ্কার করার পরে আমরা একটা সূত্র বা নিয়ম তৈরি করেছি কি? পাতে পাতে সংঘর্ষ লাগলে ভূমিকম্প হয়, অগ্ন্যুৎপাত হয়, একটা পাত থেকে আরেকটা পাত যদি সরে যায় তবে অগ্ন্যুৎপাত হয়, সেটা হয় বিদার অগ্ন্যুৎপাত। একটা পাত আর একটা পাতের সঙ্গে যখন ধাক্কা লাগে তখন হয় কি? বিস্ফোরণযুক্ত অগ্ন্যুৎপাত বা কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত। এই যে একটা নিয়ম তৈরি করেছি, সূত্র তৈরি করেছি, সেইটা আমরা এই ভূগোলের লক্ষ্য হিসাবে দেখতে পারি। ভূমিকম্প প্রবণ অঞ্চলে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যাবে না, এটা একটা সূত্র বা নিয়ম। আমাদের ভারতের মৌসুমি বায়ু পর্যবেক্ষণ করে আমরা দেখেছি যে ফার্স্ট উইক অফ জুন কেরালাতে মৌসুমি বায়ু ঢুকে যায়, একটা সূত্র বা নিয়ম তৈরি করে রেখেছি। অর্থাৎ মেঘ কী করে সৃষ্টি হয়, পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বিষয় যা ঘটছে তার একটা সূত্র বা নিয়ম আমরা তৈরি করে নিয়েছি। আবার ভবিষ্যতে নতুন কোনো যদি আবিষ্কার কিছু হয় তাহলে আমরা নতুন নিয়ম তৈরি করব, সূত্র তৈরি করব। সেইটাই হলো ভূগোলের লক্ষ্য ও উদ্দেশ্য। আর 5 নম্বর তো খুব সোজা। 5 নম্বর হলো কোনো একটা বিষয়ের অবস্থান, মানুষ ও অবস্থা জানা। কোন একটা বিষয়ে অবস্থান কোথায় আছে, প্রাকৃতিক হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, মানুষের কেন সেখানে কোন একটা বিষয়ে অবস্থান আছে। ঠিক আছে, আবার মানুষের অবস্থা সেখানে কেন, কোন একটা আফ্রিকার মহাদেশে কেন আর্থিক দিক থেকে তারা অনুন্নত, এটাও একটা জানার বিষয়বস্তু কি? ভূগোলের লক্ষ্য বা উদ্দেশ্য। অর্থাৎ মানুষ, প্রকৃতি যাই যাবতীয় বিষয়বস্তুগুলো অধ্যয়ন করা মাধ্যমে আমরা কোন একটা জ্ঞান অর্জন করছি পৃথিবী সম্পর্কে, সেইটাই ভূগোলের লক্ষ্য। জ্ঞান লাভ করছি, প্রশ্নের উত্তর খুঁজছি, ভূপৃষ্ঠকে জানছি, সূত্র নিয়ম তৈরি করছি, অবস্থান মানুষও অবস্থাও জানছি, কোন একটা বিষয়ের অবস্থান জানছি, মানুষ কেমন আছে সেখানে, আবার সেই মানুষের অবস্থা সেখানে এইরকম কেন হলো সেটাও জানছি আমরা। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে ভূগোল সাবজেক্টটা কী নিয়ে আলোচনা করে, ভূগোলের লক্ষ্য কী, ভূগোলের উদ্দেশ্য কী, ভূগোল কেন পড়ব, সেই বিষয়গুলো, ভূগোলের সংজ্ঞা কী, সব কিন্তু ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ তোমাদের 11 ক্লাসে ফার্স্ট সেমিস্টারে যে প্রথম অধ্যায় আছে সে অধ্যায়ে সম্পূর্ণ ক্লাস
হয়ে গেল প্রায় 1.5 ঘন্টার মধ্যে। এর পরের দিন কি আলোচনা করব? এর পরের দিন প্রশ্ন নিয়ে আলোচনা করব, এই চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।